আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস 8 এর গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাস 8 এর গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং নোটস নিয়ে এই ক্লাস সেশনটি সাজানো হয়েছে, যা আপনার পরীক্ষায় আপনার কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সহায়তা করবে। তো চলেন আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা শুরুতেই অধ্যায় 1 দিয়ে শুরু করব, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তো এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আমরা কথা বলবো, যে এমসিকিউ গুলো পরীক্ষায় প্রায় সময় আসে, এবং এইভাবে করেই চ্যাপ্টার 1 থেকে 5 পর্যন্ত পিডিএফ গুলো সাজানো হয়েছে, যেখানে সংযুক্ত করা হয়েছে সেই সকল শিওর শর্ট এমসিকিউ গুলো এবং একই সাথে শিওর শর্ট নোটগুলো। তো চলেন আমরা একটু গো থ্রু করি। তো প্রথমত কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, এটা কার সংজ্ঞা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। ডক্টর ইকবাল কাদির। ওকে, এই এমসিকিউটা আপনারা দেখবেন। তো বিভিন্ন কারখানায় বিপজ্জনক কাজগুলোতে মানুষের পরিবর্তে বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে? এটা ডেফিনেটলি রোবট, এটা আপনারা পারবেন, ইজি একটা বিষয়। স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং ব্যবস্থা কর্মীদের কোন ধরনের প্রবণতা হ্রাস করে? কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা। বাইরে ভাই, যেই দিন আসছে সিসি ক্যামেরা জায়গায় জায়গায় সেট করা আছে, এবং গেস ওয়াট, সিসি ক্যামেরার সাথে কিন্তু এখন অডিও মনে করেন রেকর্ড করা হয়। তো কোথাও যদি আপনি দেখেন যে সিসিটিভি সার্ভেলেন্স আছে, যে এই এরিয়াটি সিসিটিভি আওতাভুক্ত, তখন আপনি মনে করেন না যে আপনারা দেখা যায়, আপনার কথাও কিন্তু শোনা যায়। তো সিসি ক্যামেরা দিয়ে কিন্তু এই যে বলে না, যে কি বলে, বাতাসেরও কান আছে, দেয়ালেরও কান আছে না, ও এখন হয়ে গেছে বাতাসেরও কান আছে। তো বুঝা শুনা কথাবার্তা বলবেন। ওকে, তারপর আইসিটির কারণে অনেক প্রতিষ্ঠান কিসে পরিণত হয়েছে? ভার্চুয়াল প্রতিষ্ঠানে। আইসিটির কারণে আপনি বাসায় বসেই, এই যে এখন ক্লাসগুলো বাসায় বসেই করতে পারতেছেন, তারপরে হচ্ছে বাসা থেকে কাজ করা যায়, তারপরে হচ্ছে যে রেস্টুরেন্টগুলো এখন বাসায় কনভার্ট হয়ে গেছে, যে অনেক মনে করেন যে কিচেন আছে, যে যারা অনেক রেস্টুরেন্ট আছে যারা হচ্ছে বাসায় সব কিছু মেক করে অনলাইনে ফেসবুক পেজ ওপেন করে রাখছে। তো সেটার থ্রুতে বা ওয়েবসাইটের থ্রুতে আপনি হচ্ছেন অ্যাক্সেস করেন, এবং আপনার ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে যে ফুডগুলো দরকার হয়, বা আপনার যে নেসেসারিগুলো, মানে ডেইলি যে আপনার ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে যে সকল জিনিসগুলো প্রয়োজন হয়, সেগুলো আপনি অনলাইনের বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা ফুড হইতে পারে, ক্লোথ হইতে পারে, তারপরে আপনার হইতে পারে, কি বলে, বিভিন্ন অর্নামেন্ট বা অ্যাক্সেসরিজ বা মেকআপ আইটেম হইতে পারে, সেগুলো আপনি অর্ডার করতে পারতেছেন। ওকে, তারপরে এটা খুব ইম্পর্টেন্ট, ব্রডকাস্টের বাংলা অর্থ কি? এটা হচ্ছে একমুখী। এই যে আমি যে ক্লাসটা করাইতেছি, এটা ব্রডকাস্ট হচ্ছে যে সবার কাছে যাবে, একদিকে যাবে। এটা কি আসবে না, রিপ্লাই আসবে না। যেমন আমি হচ্ছে রেডিওতে ওয়েদার ফোরকাস্ট শুনতেছি, বা টিভি চ্যানেলে যে আপনারা খেলা দেখেন, এটাকে কিন্তু স্যার বলা হয় ব্রডকাস্ট। তো এখানে প্রায় সময় দেখবেন বলবে, দিস ম্যাচ ইজ ব্রডকাস্ট বাই উমুক বা তুমুক। ব্রডকাস্ট মানে হচ্ছে ডাটাটা সবার কাছে ছড়ায় যাবে। ওকে, তারপর একমুখী পদ্ধতির সবচেয়ে সহজ উদাহরণ কোনটি? এই এক্সাম্পলটা দেখবেন, রেডিও একমুখী, টিভি একমুখী, তারপরে আপনি যদি ইয়ের কথা চিন্তা করেন, ফেসবুক লাইভ, এটা কিন্তু একমুখী ট্রান্সমিশন। দেখবেন যে লেখা উঠে ব্রডকাস্টিং, ঠিক আছে। ফেসবুক লাইভ একমুখী, তারপরে যে কিবোর্ড দিয়ে যে আমরা ডাটা সেন্ড করি মনিটরে, সেটাও একমুখী। আবার আমরা ল্যাপটপের সাথে প্রজেক্টরকে যখন কেবল দিয়ে কানেক্ট করি, তখন ল্যাপটপ থেকে ডাটা যে প্রজেক্টরে যায়, সেটাও কিন্তু একমুখী ডাটা ট্রান্সমিশন ব্যবস্থায় পড়ে। ওকে, এটাকে মূলত স্যার বলা হয় সিমপ্লেক্স। একদিকে ডাটা ট্রান্সমিশনকে সিমপ্লেক্স বলে, সেটার একটা ফিচারের নাম হচ্ছে ব্রডকাস্ট। ওকে, তারপরে যেমন আমি একটু দেখাই, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ধরেন ডাটা ট্রান্সমিশনে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডিভাইস 1 বা ডেস্টিনেশন, এটা ডিভাইস 2, ডিভাইস 3, এটা ডিভাইস 4। তো এখানে সোর্স বলতে মূলত ধরেন এটা রেডিও ধরলাম, এখন রেডিও থেকে
সবার কাছে ওয়েদার ফোরকাস্ট পাঠানো হচ্ছে, সব ডিভাইসগুলোর কাছে। রেডিও স্টেশন, এটা রেডিও স্টেশন আমি ধরলাম, তো রেডিও স্টেশন থেকে সবার কাছে রেডিও স্টেশন থেকে সবার কাছে ডাটা ট্রান্সমিশন করা হচ্ছে, এবং অ্যারো দিয়ে আপনি বুঝতে পারতেছেন ডাটাগুলো সব একদিকে যাচ্ছে। এই যে ডাটা একমুখী যাচ্ছে, একমুখী যে ডাটা ট্রান্সমিশন হচ্ছে, এ ওয়ান ডাইরেকশনাল, এটাকে মূলত বলা হয় সিমপ্লেক্স। আর এখানে যতগুলো ডিভাইস আছে সব ডিভাইসের কাছে পাঠানো হচ্ছে, কোনো ডিভাইস কিন্তু বাদ নাই, কোনো ডিভাইস কিন্তু বাদ নাই। এই জিনিসটাকে মূলত স্যার বলা হয় ব্রডকাস্ট। অর্থাৎ আমি রেডিও স্টেশন থেকে ওয়েদার ফোরকাস্ট পাঠাইতেছি, বাংলাদেশের যতগুলো ডিভাইসে রেডিও অ্যানাবল আছে সবগুলো ডিভাইসের কাছে এই মেসেজটা আমি কি করতেছি, ফরওয়ার্ড করতেছি, মানে ওই এরিয়াতে। তো এই জিনিসটাকে মূলত স্যার বলা হবে কি, ব্রডকাস্ট। টিভিতে খেলা দেখা হইতেছে, তো টিভি চ্যানেল কি করতেছে, খেলাটা ব্রডকাস্ট করতেছে। যার যার বাসায় টিভি আছে, যার যার বাসায় ওই চ্যানেলটা আছে, সবাই ওইটা দেখতে পারতেছে। দ্যাট মিনস টিভি স্টেশনটা হচ্ছে কি আমার সোর্স, টিভি স্টেশনটাকে আমরা কি বলবো, সোর্স। আর যে ডিভাইসগুলোতে যাইতেছে এদেরকে বলা হয় ডেস্টিনেশন। ঠিক আছে, ডেস্টিনেশন বলা হয় এদেরকে। এই ডেস্টিনেশনের কাছে পাঠানো হচ্ছে, আর এটাকে বলা হবে সোর্স। তো যতগুলো টিভি আছে সবগুলো টিভিতে খেলা দেখানো হচ্ছে। ঠিক আছে, এইটাই মূলত হচ্ছে ব্রডকাস্ট। আর ডাটা যেহেতু একদিকে যাচ্ছে, এটা হচ্ছে সিমপ্লেক্স। আর যতগুলো ডিভাইস বাংলাদেশে আছে সব ডিভাইস থেকে হচ্ছে, সব টিভি ডিভাইসগুলো থেকে খেলা দেখা যাচ্ছে, এটাকে মূলত বলা হবে ব্রডকাস্ট। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ওকে, তারপরে আসি একটু, একটি প্রতিষ্ঠানে যে পদ্ধতিতে অনেকের সাথে যোগাযোগ করে তাকে কি বলে, এই যে ব্রডকাস্ট, কিছুক্ষণ আগে বলছি আপনাদেরকে। যোগাযোগের একমুখী পদ্ধতির সম্পূরক রূপ কোনটি? এটা দ্বিমুখী। ব্রডকাস্ট তো একমুখী হয়েছে। এই যে ফোন কলে আপনি কথা বলেন, গুগল মিটে কথাবার্তা বলেন, জুমে কথাবার্তা বলেন, হোয়াটসঅ্যাপে যে কথাবার্তা বলেন, ভিডিও কনফারেন্সিং করেন, মেসেঞ্জারেও সেম, যেখানে দুই দিকে কথাবার্তা বলা হয়, এটাকে দ্বিমুখী ডাটা ট্রান্সমিশন বলে, যেটার নাম হচ্ছে কি স্যার, এটা ফুল ডুপ্লেক্সও হইতে পারে, এটা হাফ ডুপ্লেক্সও হইতে পারে। এই জিনিসটা ইন্টারমিডিয়েটে উঠলে আপনি ডিটেলসে দেখবেন হাফ ডুপ্লেক্স কোনটা, ফুল ডুপ্লেক্স কোনটা, যেটাতে টাইম ইন্টারভ্যাল থাকে, অর্থাৎ এট এ টাইমে দুই দিকে ডাটা ট্রান্সমিশন করা যায় না। ডাটা দুই দিকেই হবে কিন্তু একই সময় হবে না, আগে ডাটা যাবে দেন হচ্ছে পাঠানো হবে। ঠিক আছে, তো এই ধরনের যেটাতে টাইম ইন্টারভ্যাল থাকে সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর দুই দিকে, যেমন ফোন কলে আপনি কোনো ধরনের থামাথামি ছাড়া একজন আরেকজনকে কিন্তু গালাগালি করে, তো আপনারা দেখছেন বা অনেক সময় শুনেন। তো এই যে দুই দিকেই ডাটা ট্রান্সমিশন হচ্ছে কিন্তু সময়ের বিরতি নাই, সেটাকে কি বলা হবে স্যার? ফুল ডুপ্লেক্স বলা হবে। এইটা এত মানে ডিটেলসে যাওয়া লাগবে না, আমি জাস্ট একটু বললাম যে দ্বিমুখী মানে কি, ডাটা দুই দিকে যাইতে পারে। যেমন মোবাইল ফোনে আপনি কাউকে কল করলে, আপনি কথা বললে সেও কি দিতে পারে, রিপ্লাই দিতে পারে। ওকে, তারপর নেক্সট, আজমল সাহেবকে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন মানুষের সাথে সবসময় যোগাযোগ রাখতে হয়, এরূপ যোগাযোগ সে কোনটি ব্যবহার করে? ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ঠিক আছে, তার পার্মানেন্ট অ্যাড্রেস, তার ভোটার আইডি কার্ড, তার নাম। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে যে, বলা হয়েছে যে আজমল সাহেবকে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন দেশের মানুষের সাথে সব সময় যোগাযোগ রাখতে হয়, এরূপ যোগাযোগ সে কোনটি ব্যবহার করে? ডেফিনেটলি ইমেল ব্যবহার করে বিভিন্ন দেশের মানুষের সাথে। আইডি কার্ডের থ্রুতে তো করতে পারবে না, তার নাম দিয়েও করতে পারবে না, তার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েও করতে পারবে না, তাকে ইমেল অ্যাড্রেস বা ইলেকট্রনিক মেইলের থ্রুতে কমিউনিকেশন করতে হবে। ঠিক আছে স্যার, ইমেলের জনক কে, কেউ বলতে পারবেন? ইমেলের জনক হচ্ছে রে টমলিসন। ঠিক আছে, রে টমলিসন, তিনি হচ্ছে ইলেকট্রনিক মেইলের জনক। আচ্ছা, টেলিফোনে কি ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়? দ্বিমুখী, যে কিছুক্ষণ আগেই বলছি, টেলিফোনে দুই দিকে কমিউনিকেশন করা যায়। পণ্য বিক্রয়ের সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থাকে কি বলে? ইপস বলে। ঠিক আছে, ইপস বলে। ইপসের কিন্তু পূর্ণ রূপ আসে, ইপসের পূর্ণ রূপ আসে
পূর্ণরূপটাও একটু দেখে নিয়েন, এটা সামনে আসবে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। ইপস এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক পয়েস, মানে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। ওকে, ইপস আমরা এখনকার দিনে বিভিন্ন পজ মেশিনগুলো দেখতে পাই, সেগুলো হচ্ছে ইপস। কর্মস্থলে কর্মীদের বেতন ভাতা হিসাব রাখার জন্য ব্যবহার করা হয় কি সফটওয়্যার, এটার জন্য ব্যবহার করা হয় মানে ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটার মাধ্যমে এটা বড় বড় যত প্রতিষ্ঠান আছে, ইআরপি সলিউশন বলে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা পেরোল সিস্টেম বলে, তো এই সকল সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় কর্মীদের বেতন কত, কর্মীদের যাবতীয় যত ধরনের হিসাব ব্যবস্থাপনা আছে সবকিছু এখানে মনিটরিং করা হয়। ব্যবসার একটি বড় খরচ কিসে হয়? পণ্য মজুত করার ক্ষেত্রে, অর্থাৎ স্টোর হাউস, পণ্য রাখতে যে জায়গায় ওয়্যার হাউসটা, তো এটার জন্য প্রচুর পরিমাণে খরচ যায়। আর একটা যায় স্যার সবচেয়ে আমার পয়েন্ট অফ ভিউতে সবচেয়ে বেশি খরচ যায় মার্কেটিং এ। ওকে, তো কর্মী ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ উৎপাদনে কি আনয়ন করে? গতিশীলতা, এটা ইম্পর্টেন্ট। গতিশীলতা নিয়ে আসে, কারণ হচ্ছে আপনি যখন সবকিছু ম্যানেজ করতে পারবেন, সবকিছু মনিটরিং করতে পারবেন, তখন কর্মচারীরা কে কিভাবে কাজ করতেছে সেটা দেখতে পারবেন এবং তাদেরকে ফিডব্যাক দিতে পারবেন। আর ফিডব্যাক দিতে থাকলে তখন তার কি আসবে, কাজে বাড়বে। যেমন আমি দেখতেছি কোনো একজন স্টাফ বা এমপ্লয় 5-6 দিন আসে নাই, তাকে যখন পুশ করছি তুমি কেন আসেনি, বলে স্যার শরীর খারাপ ছিল। ঠিক আছে, তুমি টার্গেট মিট না করতে পারলে তোমার হচ্ছে স্যালারি ডিডাক্ট হবে। এই ধরনের কথাবার্তা যখন বলে তখন হচ্ছে এমনি তার গতিশীলতা বাইরে যায়। ওকে, ঠিক আছে স্যার। কিসের মাধ্যমে যে কোনো স্থান থেকে মৌখিক যোগাযোগ করা সম্ভব? টেলিফোনের মাধ্যমে স্যার, টেলিফোনের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে। ঠিক আছে, যে কোনো স্থান থেকে, যেহেতু টেলিফোন না সরি মোবাইল ফোন হবে, মোবাইল ফোন হবে, যে কোনো স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারি। তারপরে স্যার দেখেন, ব্যবসায় যেসব ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা স্থাবর প্রয়োজন সেসব ক্ষেত্র সম্পর্কে কোনটি সঠিক? ফ্যাক্স মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যবসায় ক্ষেত্রে, ব্যবসায়ের যে সকল ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা স্থাবর মানে ক্রেতা ও বিক্রেতার স্বাক্ষর প্রয়োজন হয় স্যার, স্বাক্ষর প্রয়োজন হয়। স্বাক্ষর, ধরেন আমি সাইন করছি, অপোজিট প্রান্ত থেকে আরেকজনও সাইন করবে, তো এই ধরনের ডকুমেন্ট ট্রান্সমিশনের জন্য ফ্যাক্স মেশিন ইউজ করা হয়। কারণ ফ্যাক্স মেশিনে আমি যেটা স্বাক্ষর করে পাঠাইছি সেটা অপর প্রান্ত যাবে, ও আবার স্বাক্ষর করে যখন পাঠাবে ওইটা আবার আমার কাছে আসবে। তার মানে আমরা দুইজনই স্বাক্ষর দিতে পারতেছি, কথাও বলতে পারতেছি, এবং আমরা এট এ টাইমে স্বাক্ষর বা কোনো কনফিডেন্সিয়াল পেপার কি করতে পারতেছি, ট্রান্সমিশন করতে পারতেছি। কিসের মাধ্যমে পণ্য সেবার খবর সারা পৃথিবীতে ছড়িয়ে যায়? ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আপনি ওয়েবসাইটে কোনো ইনফরমেশন রাখতেছেন আপনার কোনো একটা প্রোডাক্টের, সেটা সবাই জানতে পারে। ঠিক আছে, তারপর জাবেদ সাহেব একজন পোশাক ব্যবসায়ী, কোনটি ব্যবহার করে তিনি তার ব্যবসার যাবতীয় হিসাব সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে পারেন? স্প্রেডশিট। ঠিক আছে, হিসাব নিকাশের জন্য স্প্রেডশিট খুবই ইম্পর্টেন্ট, এটা সামনে আপনাদের আসবে, অধ্যায় 4-এ আসবে এটা। ঠিক আছে, ইপস, এই যে ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল, এর আগেই বলছি আপনাদেরকে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বিজ্ঞাপন প্রচারে নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে কেন? একটাই কারণে, পণ্য সেবার জন্য ওয়েবসাইট ব্যবহার করে যাতে বিজ্ঞাপনের খরচ সর্বনিম্ন রাখা যায়। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টের খরচ মিনিমাইজ করার জন্য ওয়েবসাইটের থ্রুতে পণ্য প্রচার করে। জিপিএস বা অনুরূপ ব্যবস্থার মাধ্যমে কি করা যায়? কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। পণ্য বা সেবার বিজ্ঞাপন প্রচার করা যায়, বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়, পণ্যের বর্তমান বাজার সম্পর্কে জানা যায়, কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। এই জিপিএস এর কথা কেন বলছি? কারণ আপনি ধরেন যে কি বলে যে কোথাও একটা মাল ডেলিভারি করবেন বা কোনো একটা প্রোডাক্ট আপনি ডেলিভারি করবেন। ঠিক আছে, মাল বলা যদিও ঠিক হয় নাই, প্রোডাক্ট ডেলিভারি করবেন। তো এই যে প্রোডাক্ট আপনি যে ডেলিভারি করবেন স্যার, এই প্রোডাক্টটা কোন ওয়েতে গেলে
কোন পথে ট্রান্সপোর্ট করলে আপনার কস্ট কম হবে সেটা আপনি জিপিএস এর থ্রুতে ক্যালকুলেট করতে পারবেন, অর্থাৎ ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবেন, ওইখানকার রাস্তাতে ট্রাফিক কেমন আছে সেটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। এটা পসিবল হচ্ছে শুধুমাত্র কার থ্রুতে, জিপিএস এর থ্রুতে আপনি জানতে পারবেন। ওকে, কিসের কারণে ব্যবসা বাণিজ্যের আমূল পরিবর্তন হয়েছে? কোনো কনফিউশন নাই, আইসিটির কারণে। পণ্য বিপণনে নতুন মাত্রা যোগ করে হয়েছে কি ব্যবহারের ফলে? এটাও আইসিটি ব্যবহারের ফলে। এটা খুবই ইম্পর্টেন্ট। জমি জমা সংক্রান্ত ই পর্চা, ঠিক আছে, ই পর্চা কি ধরনের সেবা? নাগরিক সেবা। এই ই পর্চার মাধ্যমেই আপনি হচ্ছেন আপনার জমির যত ধরনের রেকর্ড, ডকুমেন্টেশন সবকিছু কন্ট্রোল করতে পারেন, এবং এটার কারণে আপনার জমি অন্যজন মাইরা দিতে পারবে না। বর্তমানে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। বর্তমানে বাংলাদেশের কয়টি জেলায় ই সেবা কেন্দ্র থেকে জমির দলিল সংগ্রহ করা যায়? 64টা জেলায়। তারপর এটাও কিন্তু ইম্পর্টেন্ট, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মসের ওয়েবসাইট কোনটি? এটা হচ্ছে সেই ওয়েবসাইট www.roc.gov.bd। ঠিক আছে, কোনটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, সরকার। বর্তমানে সরকারি তথ্যাবলী কিসের মাধ্যমে সরাসরি জনগণের নিকট পৌঁছে যায়? ওয়েবসাইটের মাধ্যমে। এটাকে ই গভর্নেন্স বলে। ঠিক আছে, তারপরে হচ্ছে এফপিজিএ, এটা ফুল ফর্ম কি? ফিল্ড প্রোগ্রামেবল গেটওয়ে অ্যারেস। ঠিক আছে, এটা এক ধরনের সার্কিট, এগুলো ডাটা ম্যানিপুলেশন বা ডাটা স্টোর করার জন্য আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এগুলো ডিটেলস সামনে জানবেন, যখন প্রোগ্রামিং আসবে অ্যাডের বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তাত্ত্বিক গবেষণাতে গবেষকরা কি করে? আসলে একটি বিষয়ের তাত্ত্বিক অংশটুকু নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে কম্পিউটারের সাহায্য নেন, সব ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার থেকে বিরত থাকে। এটা বাদ যাবে, তার মানে হচ্ছে 1 আর 2 হবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের গবেষণা হলো তাত্ত্বিক আর ব্যবহারিক। এটার অ্যান্সার হবে 3, 1 আর 3 মানে 2, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, বাই দ্য ওয়ে এই এমসিকিউটা ইম্পর্টেন্ট, এটার পূর্ণরূপটা ইম্পর্টেন্ট। কম্পিউটারের অনুরূপ কাজ করতে পারে কি? এটা আর হচ্ছে এটা। ওকে, এই দুইটা কাজ করতে পারে। প্রোগ্রামেবল লজিক অ্যারে, এগুলো দুইটা। আর এটা তো হচ্ছে আমার ফিল্ড প্রোগ্রামেবল গেটওয়ে অ্যারে। ঠিক আছে, এটা কম্পিউটারে নিয়ে কাজ করে। ব্রডকাস্ট পদ্ধতি ব্যবহার করে যোগাযোগ করে থাকে খবরের কাগজ, টিভি চ্যানেল। ঠিক আছে, এটার অ্যান্সার হবে, তারপর ম্যাগাজিন, এই তিনটাই হবে অ্যান্সার। খবরের কাগজও ব্রডকাস্ট করে, ম্যাগাজিনও ব্রডকাস্ট করে, টিভি চ্যানেলও ব্রডকাস্ট করে। এটা ইম্পর্টেন্ট। দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয় মোবাইলে, টেলিফোনে দ্বিমুখী। ঠিক আছে, টিভি হবে না, টিভিতে একমুখী ইউজ করে। এবার আমরা এটা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি, এগুলো আপনারা পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহারের সুবিধাগুলো লিখো। তো এটা কোনো ঘটনাই না, এটা আপনাদের পারা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করি। ডিজিটাল অ্যাটেন্ডেন্স, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর সিসিটিভি, যে আইন শৃঙ্খলা সংরক্ষণ করার জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে স্মার্ট এক্সামিনেশন সিস্টেম, এই ধরনের টেকনিকগুলো আমরা সবাই ইউজ করি। তারপর হচ্ছে পারফরমেন্স ট্র্যাকার, স্টুডেন্টরা কেমন পারফরমেন্স করতেছে, টিচার ইভ্যালুয়েশন সিস্টেম, এগুলো সবকিছুই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ইউজ করি। সরি, শিল্প, আমি তো শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি। বাই দ্য ওয়ে, শিক্ষা প্রতিষ্ঠান তো সামনে লাগবেই। শিল্প প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তির ব্যবহারের সুবিধাগুলো লিখো। শিল্প প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে তো অলরেডি বলছি, এটা রাইখা দেন, এটা কাজে লাগবে। শিল্প প্রতিষ্ঠানেরটা একটু বলি। শিল্প প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা, যে বিপজ্জনক কাজগুলো আমরা রোবটের মাধ্যমে করতে পারি, যত ধরনের ক্যালকুলেশন আছে এগুলো স্প্রেডশিটের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি।
তারপরে হচ্ছে যে কম্পিউটার ব্যবহার করে ডেটা প্রসেসিং করতে পারি, তারপরে হচ্ছে কোনো কাজ আহ, আমরা সহজেই প্রসেস করতে পারি এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে জিপিএস ব্যবহার করতে পারি এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমরা ওয়্যার হাউস, স্বয়ংক্রিয় ওয়্যার হাউস ইউজ করতে পারি, সেখানে কতটা প্রোডাক্ট আছে সেগুলো ফাইন্ড আউট করতে পারি। যেমন আপনি দেখবেন রকমারিতে তারা ইজি ওয়েতে কি করে, বইগুলোকে যখন রাখে সেখান থেকে দেখতে পাওয়া যায় যে কয়টা বই স্টকের মধ্যে আছে। ঠিক আছে, টেলিফোন এক্সচেঞ্জ, সরি, মোবাইল ফোনের বিকাশের মাধ্যমে বাংলাদেশে কিভাবে নতুন কর্মসংস্থান হয়েছে তা ব্যাখ্যা করো। ঠিক আছে, মোবাইল ফোনের মাধ্যমে কোম্পানিতে কাজের সুযোগ হয়েছে, মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ হয়েছে, অর্থাৎ মোবাইল কোম্পানির মাধ্যমে কিভাবে মানুষের কাজ করার সুযোগ বা জীবিকা নির্বাহের সুযোগ হয়েছে। তো মোবাইল কোম্পানিগুলো ডেভেলপ হওয়ার কারণে সেখানে সরাসরি মানে কর্মচারী বা কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে মোবাইল ফোন সেট বিক্রয়, এই যে আপনি মোতালে প্লাজাতে গেলে দেখবেন বা স্টান প্লাজাতে গেলেন বা বসুন্ধরায় গেলে দেখবেন মোবাইল ফোনের একটা সেক্টর তৈরি হয়েছে, কেউ মোবাইল ফোন বিক্রি করতেছে, কেউ কিনতেছে, মোবাইল ফোনের সার্ভিসিং সেন্টার নামক সেন্টার তৈরি হয়েছে, কল সেন্টার ক্রিয়েট হয়েছে। তো মোবাইল ফোন যদি না থাকতো এটা তো হইতো না। তারপর মোবাইল সেবা প্রদান, লাইক হচ্ছে আমরা এখন মোবাইলের থ্রুতে কারেন্টের বিল প্রোভাইড করতে পারি, আমরা অনলাইনে টাকা ট্রানজ্যাকশন করতে পারি, আমরা মোবাইলের থ্রুতে এখন হচ্ছে ইমেল, বিভিন্ন ধরনের সেবা, হোয়াটসঅ্যাপের থ্রুতে কমিউনিকেশন করতে পারি, এগুলো সব কিছু করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে নতুন খাতের সৃষ্টি। তো মোবাইল সেবাতে যে হোয়াটসঅ্যাপের কথা বলছি, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের একটা ট্রেন্ড হয়েছে, একটা নতুন সেক্টর তৈরি হয়েছে। তারপরে হচ্ছে নতুন খাতের সৃষ্টি, এই যে মোবাইলের মাধ্যমে আমাদের কিন্তু ব্যাংক খাত, মোবাইল ব্যাংকিং শুরু হতে যাচ্ছে। অলরেডি মেবি এটা প্রসিডিওর অনেক দূর আগানো ছিল, যে অনলাইন ব্যাংকিং সিস্টেম বা হচ্ছে মোবাইল ব্যাংকিং, এই জিনিসগুলো আমরা এখন কিন্তু মোবাইল ট্রান্সফার মানে মোবাইল মানি ট্রান্সফার আমরা করে আসি, MFTF। ঠিক আছে, মোবাইল ফান্ড, MFTF, সরি, মোবাইল ফান্ড ট্রান্সফার সিস্টেম। ঠিক আছে, MFTS। ওকে, তো এগুলো আমরা সবকিছু মোবাইল ফোনের থ্রুতে করতে পারি। তো এগুলো আপনারা একটু দেখবেন, এগুলো কাজে আসবে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা চ্যাপ্টার 2 তে যাচ্ছি। চ্যাপ্টার 2 হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? গ্রুপ অফ কানেক্টেড ডিভাইসেস ইজ নোন অ্যাজ নেটওয়ার্ক। লাইক আপনার কম্পিউটারটা যখন রাউটারের সাথে কানেক্টেড হচ্ছে, রাউটার একটা ইলেকট্রনিক ডিভাইস আর কম্পিউটার কি একটা ইলেকট্রনিক ডিভাইস, এই একাধিক ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল ডিভাইস যখন পরস্পরের সাথে কানেক্ট হয় সেটা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে। ওকে, নেটওয়ার্কে যে কম্পিউটারটি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয় তাকে কি বলে? ক্লায়েন্ট। ওকে, ধরেন একটা কম্পিউটার আছে, সেই কম্পিউটারটা অন্য আরেকজনের থেকে কি করতেছে, মানে ধরেন আপনার কম্পিউটার ফেসবুকের কম্পিউটারের সাথে কানেক্টেড এবং আপনার কম্পিউটারটা ফেসবুকের থেকে কি করতেছে, সেবা নিতেছে, তা আপনারটাকে বলা হবে ক্লায়েন্ট, আপনার কম্পিউটারটাকে বলা হবে ক্লায়েন্ট, আর ফেসবুককে বলা হবে সার্ভার। তো যেই কম্পিউটারের কাছে সম্পূর্ণ রিসোর্স থাকে ওটা হচ্ছে সার্ভার। আমি যদি একটু দেখাই, যেই কম্পিউটারের কাছে সম্পূর্ণ রিসোর্স থাকে, তো মনে করেন এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারের কাছে ফুল রিসোর্স আছে, ফুল রিসোর্স আছে। ফুল রিসোর্স আছে, এটাকে বলা হবে ওয়েব সার্ভার। এবং এই কম্পিউটারটা এর কাছ থেকে কি করতেছে স্যার? সেবা নিতেছে, সার্ভিস নিতেছে। তাহলে এই কম্পিউটারকে বলা হবে স্যার ক্লায়েন্ট। যেমন আপনি সব পারেন, আপনাকে বলা হবে সার্ভার, আপনার কাছ থেকে যে ফ্রেন্ডটা দেখে লিখতেছে সে হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে, ক্লায়েন্ট কম্পিউটার বলা হবে এটাকে। আই হোপ বুঝতে পারছেন। তো এটা ইম্পর্টেন্ট একটা MCQ। যে জিনিসটি ব্যবহার করে কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়া হয় তাকে কি বলা হয়? মিডিয়া।
মিডিয়া ওয়্যার হইতে পারে, ওয়্যারলেস হইতে পারে। অর্থাৎ আপনি কেবলের মাধ্যমে একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত করতে পারেন, কেবল ছাড়াও একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটারের সাথে যুক্ত করতে পারেন। এই কেবলটা হচ্ছে মিডিয়া, ওয়্যারলেস হচ্ছে কি একটা মিডিয়া। কোনো মিডিয়া ব্যবহার না করে কিভাবে একটি কম্পিউটার নেটওয়ার্ক জুড়ে দেওয়া যায়, যে ওয়্যারলেস। এটা ইম্পর্টেন্ট স্যার, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। এটা যদি মনোযোগ দিয়ে না পড়েন আপনি কিন্তু ধরা খাবেন স্যার। নেটওয়ার্কে তার মাধ্যম কোনটি? কোএক্সিয়াল। ইনফ্রারেড এটা ওয়্যারলেস, ব্লুটুথ এটা ওয়্যারলেস, রেডিও ওয়েভ এটা ওয়্যারলেস। রাব্বি তার কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চায়, এজন্য সে মিডিয়া হিসেবে কোনটি ব্যবহার করবে? কোএক্সিয়াল, কারণ নেটওয়ার্ক ইন্টারফেস, রাউটার, ল্যান কার্ড এটা দিয়ে কম্পিউটারকে যুক্ত করতে চায়, যুক্ত করতে হইলে মিডিয়া লাগবে। কম্পিউটার দিয়ে যদি কেউ সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে তাকে সফটওয়্যারে কি বলে? রিসোর্স। আবার দেখেন, কম্পিউটার দিয়ে যদি কেউ সার্ভারে রাখা একটি ছবি আঁকার সফটওয়্যার ব্যবহার করে তবে সফটওয়্যারকে কি বলা হবে? রিসোর্স বলা হবে। অর্থাৎ সার্ভারের মধ্যে বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে যেটা দিয়ে ডাটা প্রসেসিং করবে, তো সেই ডাটা প্রসেসিং এর ওই সফটওয়্যারগুলো এক একটা রিসোর্স, যেটা থ্রুতে একজন ক্লায়েন্ট ডাটাগুলোকে কি করে স্যার? প্রসেস করে। ওকে, যেমন আপনি ক্যালকুলেশনে খুব ভালো, আপনার ফ্রেন্ড বললো যে মামা বলতো 5 আর 6 যোগ করলে কত হয়, তো আপনার ফ্রেন্ডের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করে রাখছে? ক্যালকুলেশনের সফটওয়্যার ইনস্টল করছে। তো আপনি ডাটাটা পাঠাইতেছেন, আপনার ফ্রেন্ড সেটা প্রসেস করে আপনার কাছে পাঠাই দিতেছে। তো আপনার ফ্রেন্ডের মাথায় রাখা এই যে ক্যালকুলেশনের সফটওয়্যারটা হবে কি? রিসোর্স। ওকে, তারপর হাব কোন টপোলজিতে ব্যবহার করা হয়? এটা হচ্ছে স্টার টপোলজি। বর্তমানে আসলে কোথাও হচ্ছে হাব ইউজ করে না স্টার টপোলজিতে, এখন সবাই সুইচ ইউজ করে। স্টার আর সুইচের মধ্যে তফাৎ হচ্ছে সুইচ সবাইকে ডাটা শেয়ার করে না। ধরেন আপনি পরীক্ষায় ফেল করছেন, হাবের মধ্য দিয়ে ওই ডাটা যদি ট্রান্সমিশন করা হয়, চিল্লায় সে সবাইকে জানাই দিবে। যেমন পাশের বাসার আন্টি, সে চিল্লায় সবাইকে জানাই দেয় অমুকের ছেলের তমুক পরীক্ষায় ফেল করছে, কিন্তু নিজের ছেলেটা কিন্তু বলে না। এই যে সবাইকে জানাই দিতেছে, তিনি হচ্ছেন হাব। আর যখন নিজের ছেলেটা শুধুমাত্র নিজে জানে, অন্যকে জানায় না, ঠিক আছে, সেটাকে মূলত বলা হবে স্টার। অর্থাৎ স্টার টপোলজি হচ্ছে আপনি যেই কম্পিউটারের কাছে ডাটা পাঠাইতেছেন, আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি যদি এখানে সুইচ ইউজ করি, এখন এখানে 3টা কম্পিউটার আছে, কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3। এখন আমি কম্পিউটার 3 থেকে কম্পিউটার 1 এর কাছে ডাটা সেন্ড করতে যাচ্ছি। কম্পিউটার 1 থেকে ডাটা সেন্ড করছি, সেটা কম্পিউটার 3 থেকে ডাটা সেন্ড করছি, সেটা শুধুমাত্র কম্পিউটার 1 এ গেছে, সেটা শুধুমাত্র কম্পিউটার 1 এ গেছে। এখন আমি যদি সুইচ ইউজ করি, সুইচ না সরি, আমি এখানে যদি হাব ইউজ করি, হাব ইউজ করি, হাব যদি ইউজ করি, কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3। এখন আমি যদি হাব ইউজ করি, আমি কম্পিউটার 3 কাছে একটা মেসেজ পাঠাইলাম, সেটা কম্পিউটার 3 থেকে কম্পিউটার 1 এর কাছে যাবে, কম্পিউটার 2 এর কাছেও যাবে। অর্থাৎ হাবের সাথে কানেক্টেড যত ডিভাইস আছে সব ডিভাইসের কাছে যাবে। সেটা হচ্ছে কম্পিউটার 1 এর কাছে যাবে, সেটা কম্পিউটার 3 থেকে কম্পিউটার 2 এর কাছে যাবে। কিন্তু আপনি দেখেন সুইচের ক্ষেত্রে আমি যার কাছে পাঠাইছি ডাটা শুধুমাত্র তার কাছে যাচ্ছে, অন্য কোথাও কিন্তু যাচ্ছে না। তো এইটা কিন্তু স্যার হচ্ছে কার এক্সাম্পল স্যার? এটা হচ্ছে সুইচ আর হাবের এক্সাম্পল। সবচেয়ে বেস্ট হচ্ছে কি স্যার? সবচেয়ে বেস্ট হচ্ছে সুইচ। বর্তমানে সব জায়গায় কি ইউজ করা হয়, যে আমাদের বাসা বাড়িতে ইন্টারনেট কানেকশন ইউজ করা হয়, ওই জায়গায় কিন্তু স্যার সুইচ ইউজ করে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারতেছেন।
আচ্ছা যাই হোক, তো সেন্ট্রালি সুইচ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেন্ট্রালি এই সুইচ বা হাব আপনি যাই ইউজ করেন না কেন, সেন্ট্রালি সুইচ বা হাব আপনি যাই ইউজ করেন না কেন, আপনি যাই ইউজ করেন না কেন, এটা কিন্তু কি টপোলজি? স্টার টপোলজি। অর্থাৎ সেন্ট্রালি সবগুলো ডিভাইস একটা মাত্র ডিভাইসের সাথে কানেক্টেড। দেখেন ডিভাইস কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3 একটা সুইচের সাথে কানেক্টেড, সেন্ট্রালি কানেক্টেড। তেমনি ভাবে এই হাবটাও সেন্ট্রালি কি কানেক্টেড। ঠিক আছে, এটা স্টার টপোলজির একটা এক্সাম্পল। তারপর দেখেন স্টার টপোলজি কখন হয়? যখন একটি নেটওয়ার্কে হাবের সাথে যুক্ত থাকে, অর্থাৎ সেন্ট্রালি যুক্ত থাকে। ওকে, তারপর দেখেন কোন টপোলজিতে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়, এটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার সিরিজে কানেক্টেড থাকে, তো কোনো কারণে যদি একটা ডিসকানেক্টেড হয় তাহলে আপনার হচ্ছে ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যায়। তো রিং টপোলজি বর্তমানে কোথাও ইউজ করা হয় না স্যার। তারপর 10 নাম্বার, ঠিক আছে, এটাও আসতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তারপর হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমি হাবের কথা বলছি, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, এই যে 7, 8 ইম্পর্টেন্ট এমসিকিউ। লিপি একটি সহজ নেটওয়ার্ক ব্যবহার করে, তার একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক বাতিল হয়ে যায়, অকেজো হয়ে পড়ে। এটা ডেফিনেটলি কি টপোলজি স্যার? এই যে একটি সহজ নেটওয়ার্ক ব্যবহার করে, তার একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও পুরো নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। লিপি কোন ধরনের টপোলজি ব্যবহার করে? ঠিক আছে, তো এখানে কিন্তু জিনিসটা মানে কমপ্লেক্স করে ফেলছে যে লিপি একটি সহজ নেটওয়ার্ক ব্যবহার করে। ঠিক আছে, তো এখানে সহজ নেটওয়ার্ক বলতে মূলত বাসের কথা বলা হয়েছে, কিন্তু বর্তমানে আসলে কোথাও বাস ইউজ করা হয় না। বর্তমানে দুইটা টপোলজি ইউজ করা হয়, একটা হচ্ছে স্টার টপোলজি, একটা হচ্ছে মেশ টপোলজি। এই যে আমাদের বাসা বাড়িতে ইন্টারনেটের কানেকশন দেয়, এটা হচ্ছে স্টার টপোলজি দেয়। আর সারা পৃথিবীতে ইন্টারনেটের যে নিরবিচ্ছিন্ন সাপ্লাই, এটা হচ্ছে মেশ টপোলজির মাধ্যমে বাস্তবায়ন করে। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, সহজ বললে বাস টপোলজি দিবেন আপনি। বাস্তবায়ন সহজ, আমি মনে করছিলাম যে একটা নষ্ট হলে, আমি পুরো প্রশ্ন পড়ি নাই, তো প্রশ্ন ভালো মতো পড়ে দেখবেন। লিপি এখানে বলা হয়েছিল কোন টপোলজিতে যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, এটা হচ্ছে রিং টপোলজি। লিপি একটি সহজ নেটওয়ার্ক ব্যবহার করে, তার একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও পুরো নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। লিপি কোন ধরনের টপোলজি ব্যবহার করে? যেমন স্যার, রিং টপোলজিতে একটা নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যায়। স্টার টপোলজিতে কিন্তু একটা নেটওয়ার্ক, একটা কম্পিউটার নষ্ট হলে অন্য কম্পিউটারের উপর কোনো প্রভাব পড়ে না। হাইব্রিড টপোলজিও কিন্তু সেম, কিন্তু এটা এটা গঠন বা স্ট্রাকচার কমপ্লেক্স। আর বাস টপোলজিটা কি? বাস টপোলজি হচ্ছে এরকম একটা লাইন আছে, এখান থেকে কম্পিউটার 1 কানেক্টেড আছে, কম্পিউটার 2 আছে, কম্পিউটার 3 আছে, প্যারালাল ভাবে কানেক্টেড। কোনো কারণে যদি এটা নষ্ট হয়, এই কম্পিউটারগুলো উপর এফেক্ট পড়ে না। এটা হচ্ছে খুবই ইজিয়েস্ট এবং সিম্পলেক্স, মানে সিম্পল একটা নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, তো সহজ বললে বাস টপোলজি। বাস্তবায়নের সহজ এবং ব্যয় কম, এই যে সহজ আসছে তার মানে কি টপোলজি? বাস টপোলজি। স্টার টপোলজিতে হাব কি হিসেবে কাজ করে? কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে, কিছুক্ষণ আগে বলছি স্যার। ওকে, তারপরে হচ্ছে বর্তমানে তথ্য সংরক্ষণ করা হয় কিসে? ডেটাবেসে। ঠিক আছে, বর্তমানে তথ্য সংগ্রহ করা হয় কিসে? ডেটাবেস। আমরা ডেটাবেসে আমাদের তথ্যগুলো রাখি। এবার দেখেন জিমেল কোনটি ব্যবহার করা হয়েছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কাকে বলে? অন ডিমান্ড কম্পিউটিং কে ক্লাউড কম্পিউটিং বলে। অন ডিমান্ড কম্পিউটিং কে অন ডিমান্ড কম্পিউটিং কে ক্লাউড কম্পিউটিং বলে। অন ডিমান্ড বুঝেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কোনো ইন্টারনেট এনেবল ডিভাইসের মাধ্যমে ডাটা অ্যাক্সেস করার প্রসেসকে ক্লাউড কম্পিউটিং বলে। লাইক
আপনি ইন্টারনেট কানেকশন যদি থাকে, আপনি গুগল ড্রাইভের মধ্যে কোনো একটা আপনার ডকুমেন্ট রাখছেন, সেটা আপনি যদি আমেরিকাতেও থাকেন তাও অ্যাক্সেস করতে পারতেছেন। তারপরে হচ্ছে আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারেন, রাত 1টা 2টা, সকাল মানে ভোর 5টা, ঠিক আছে। তারপরে হলো গিয়ে যে দুপুর মানে দুপুর 2টা, আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারতেছেন। আর যে কোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে পারতেছেন, যেটাতে ইন্টারনেট এনাবল আছে, লাইক হচ্ছে মোবাইল ফোন, লাইক হচ্ছে ট্যাবলেট, আইপ্যাড, আপনার হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার, যে কোনো মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছেন। এই যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কোনো স্মার্ট ডিভাইস যেটাতে ইন্টারনেট এনাবল আছে, সেটা দিয়ে ডাটা অ্যাক্সেস করার এই প্রসেসের নাম হচ্ছে অন ডিমান্ড কম্পিউটিং, যার অপর নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যেমন জিমেইল, এটা একটা ক্লাউড কম্পিউটিং এর এক্সাম্পল, কারণ আমি যে কোনো সময় যাকে খুশি তাকে মেইল করতে পারি, যে কোনো সময় আমি কাকে মেইল করছি সেটার ইনফরমেশন গ্যাদার করতে পারি, এবং সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পারি এবং যে কোনো ডিভাইস থেকে পারি। দেখেন, আপনি আপনার ল্যাপটপ থেকেও জিমেইলে অ্যাক্সেস নিতে পারেন, আপনার মোবাইল ফোন থেকেও জিমেইলে অ্যাক্সেস নিতে পারেন। দ্যাট মিনস এটা অন ডিমান্ড কম্পিউটিং সাপোর্ট করতেছে। দিস ইজ ক্লাউড কম্পিউটিং। ওকে, ভেরি ইম্পর্টেন্ট স্যার জিমেইল। এটা ক্লাউড কম্পিউটিং ভাড়া দেওয়া সার্ভিসের নাম কি? ক্লাউড কম্পিউটিং এ ভাড়া দেওয়া সার্ভিসের নাম কি? স্যার নেটওয়ার্ক সেবা, ঠিক আছে। রেন্টে দেওয়া হয়। রেন্টে মূলত হচ্ছে যে আপনি নেটওয়ার্কটা দেন, অর্থাৎ হোস্টিং প্রোভাইড করেন, ঠিক আছে। এগুলো ক্লাউড বেসড। তো আমরা ক্লাউড কম্পিউটিং এর ভাড়া দেওয়ার সার্ভিস, ক্লাউড কম্পিউটিং এ 3 ধরনের মডেল দেখা যায়। এই যে এখানে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, এটা কিন্তু আসলে ক্লাউড কম্পিউটিং এর মডেল। তারপর অবকাঠামোগত সেবা, এটা হচ্ছে সেবা না, ইনফ্রাস্ট্রাকচার। তারপরে হচ্ছে সফটওয়্যার সেবা। সফটওয়্যার সেবা আমরা হচ্ছে সাবস্ক্রিপশন বেস কিনতে পারি, তো এটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যেটা বলা হয়, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তো এখানে ক্লাউড কম্পিউটিং এর ভাড়া দেওয়া সার্ভিসের নাম কি? অর্থাৎ ক্লাউড কম্পিউটিংটা আমরা যে জায়গায় ভাড়া দিই, মানে এটা তো কোনো না কোনো একটা নেটওয়ার্কের মধ্যে রাখতে হয়, তারপরে সবাই অ্যাক্সেস করতে পারে, সেজন্য আমরা লিখছি কি নেটওয়ার্ক সেবা। অর্থাৎ ক্লাউড কম্পিউটিংটা তৈরি করার জন্য আপনার একটা কি লাগবে? হোস্ট লাগবে। হোস্ট মানে কি? এমন একটা কম্পিউটার লাগবে যেই কম্পিউটারটা অন্যান্য সকল কম্পিউটারের সাথে কানেক্টেড, এবং যেখান থেকে আপনি ডাটা কি করতে পারেন স্যার? অ্যাক্সেস করতে পারেন। অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং মূলত শুরু হয়, এই যে আপনারা যে ফেসবুকের ডেটা সেন্টারের নাম শুনছেন না? ফেসবুকের ডেটা সেন্টারটাই মূলত হচ্ছে ক্লাউড কম্পিউটিং প্রোভাইড করে, কারণ সেই ডেটা সেন্টারের মধ্যে অসংখ্য কম্পিউটার আছে, সার্ভার আছে, অসংখ্য সার্ভার আছে। সার্ভার 1, সার্ভার 2, সার্ভার 3, সার্ভার 4, এবং এগুলো প্রত্যেকটার সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, তারপর এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, আর এটা হচ্ছে এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড। তো প্রত্যেকটার সাথে কি হচ্ছে? কানেক্টেড হচ্ছে। এবং এই কানেক্টিভিটির মধ্য দিয়ে ফেসবুকের ডাটা সেন্টারের মধ্যে আমরা সকল ইনফরমেশন গুলো রাখতেছি। এই ডাটা সেন্টারগুলো, ফেসবুক আসলে কাউকে ডাটা সেন্টার ভাড়া দেয় না, বাট অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, যে যেমন ধরেন নেটফ্লিক্সের কথাও যদি বলি, নেটফ্লিক্স হচ্ছে অ্যামাজনের কাছ থেকে এই হোস্টিংটা ভাড়া নিছে, এবং সেটার জন্য নেটফ্লিক্সকে অ্যামাজনকে কি করতে হয়? টাকা প্রোভাইড করতে হয়, ঠিক আছে। ওকে, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন, যে আপনার সহজ কথায় প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, অবকাঠামোগত সেবা, সফটওয়্যার সেবা, এগুলো সব কিছু ডিপেন্ডেন্ট হচ্ছে কার উপর? নেটওয়ার্কের উপর। সেজন্য আমরা যদি নেটওয়ার্ক সেবাটা নিই, তখন এই সবগুলোর পারপাস কি হয়ে যায়? সার্ভ হয়ে যায়। তার মানে নাটের গুরু হচ্ছে কি? নেটওয়ার্ক। ওকে, নেটওয়ার্ক না থাকলে আপনি প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা,
তারপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত সেবা, তারপর হচ্ছে সফটওয়্যার সেবা, এগুলো কিছুই দিতে পারবেন না। সার্চ ইঞ্জিন সেবা কিসের অবদান? অবশ্যই ক্লাউড কম্পিউটিং এর, এটা ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক ব্যবহার করে, এটা ক্লাউড কম্পিউটিং, এটাও ইম্পর্টেন্ট। ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে কোনটি সম্ভব? ব্যয় কমানো, অর্থাৎ আপনার কস্ট মিনিমাইজ হয় স্যার। তারপরে হচ্ছে কোন মেয়াদের সেবার জন্য ক্লাউড কম্পিউটিং উপযুক্ত? সাময়িক। কোন মেয়াদের সেবার জন্য ক্লাউড কম্পিউটিং উপযুক্ত? যে অল্প সময়ের জন্য ইউজ করতেছেন ওইটার জন্য ক্লাউড কম্পিউটিং উপযুক্ত। ঠিক আছে, লং ভার্সনের জন্য উপযুক্ত। যেমন নেটফ্লিক্সের কথা বলতেছি, তারা প্রত্যেক বছর তাদের হিউজ লেভেলের টাকা খরচ হওয়া থেকে বাঁচায় অ্যামাজন থেকে ক্লাউড সার্ভিস নেওয়ার মাধ্যমে। একই প্রোটোকল বিশিষ্ট কয়েকটি নেটওয়ার্কে যুক্ত করতে ব্যবহার করা হয় রাউটার। প্রোটোকল মানে কি? সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, সেট অফ ইনস্ট্রাকশন। যেমন দেখেন, পরীক্ষা দিতে গেলে আপনার কি লাগবে? রেজিস্ট্রেশন কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে। তো এই রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড ছাড়া আপনি পরীক্ষা দিতে পারবেন না। এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাওয়াটা হচ্ছে রুলস, এটাকে বলা হয় প্রোটোকল। এবং এই সেম টাইপের স্টুডেন্টগুলো পরীক্ষার কেন্দ্রে যখন যায়, পরীক্ষার কেন্দ্রে সেম টাইপের স্টুডেন্টগুলোকে কি করে? অ্যাকসেপ্ট করে, সেম টাইপের স্টুডেন্টগুলোকে বসতে দেয়। তার মানে পরীক্ষার কেন্দ্রটা হচ্ছে কি রাউটার হিসেবে কাজ করতেছে, যে সকল একই ধরনের প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কগুলোকে কি করতেছে স্যার? যুক্ত করতেছে। ঠিক আছে, তো এখানে আমরা রাউটার ইউজ করব। রাউটার হচ্ছে একই ধরনের ডিভাইসগুলোকে, মনে করেন একই ধরনের প্রোটোকল বিশিষ্ট ডিভাইসগুলোকে কানেক্ট করে। যেমন আপনি কম্পিউটারের কথা যদি চিন্তা করেন, কম্পিউটার ইন্টারনেটের অ্যাক্সেস নেয়, মোবাইল ফোনও ইন্টারনেটের অ্যাক্সেস নেয়। এগুলো সবগুলোই হচ্ছে কি করে? যে ডাটা ট্রান্সমিশন করতে পারে। একই ধরনের ডিভাইস বলতে গেলে সর্ট অফ ডাটা প্রসেসিংও করতে পারে, ডাটা শেয়ার করতে পারে। তো একই ধরনের ডিভাইস দেখে আমরা কি করব? রাউটার ইউজ করব। ওকে, রাউটার কোন শর্তের ভিত্তিতে একাধিক কম্পিউটারকে যুক্ত করে? যে কিছুক্ষণ আগে বলছি। যেমন স্যার, প্রত্যেকটা ডিভাইসের ডাটা ট্রান্সমিশন করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিনা সেটা যাচাই করা। তো এখানে প্রত্যেকটা ডিভাইসের, যেমন কম্পিউটার, তারপর মোবাইল ফোন, ডাটা শেয়ার করতে হলে ইন্টারনেট লাগবে। তো ইন্টারনেট আছে কিনা সেটাও কিন্তু একটা কি রেস্ট্রিকশন। তো সবারই কিন্তু একটাই বিশেষ কি শর্ত, যে ইন্টারনেট আছে কিনা, ডাটা ট্রান্সমিশন করতে হলে ইন্টারনেট আছে কিনা, তাদের নেটওয়ার্কে যুক্ত হওয়ার ক্যাপাবিলিটি আছে কিনা। এটা যদি থাকে তাহলে হচ্ছে আপনি কি বলবেন? রাউটার ইউজ করবেন। ওকে, এটা সেম প্রোটোকল। যেমন নকিয়া 1100-কে আপনি রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন না, কারণ নকিয়া 1100-তে ইন্টারনেটে, ওইটাতে ইন্টারনেটের থ্রুতে ডাটা ট্রান্সমিশন করার সুযোগ নাই। ওইটাতে হোয়াটসঅ্যাপও আমি চালাইতে পারবো না, ফেসবুকও চালাইতে পারবো না। তো ওইটা ভিন্ন ওয়েতে ডাটা ট্রান্সমিশন করে। তো ভিন্ন ওয়েতে ডাটা ট্রান্সমিশন করলে ওইটার প্রোটোকলও আলাদা। আমি সেই সমস্ত ডিভাইসকে রাউটারের সাথে যুক্ত করতে পারবো যেগুলো ইন্টারনেটে যুক্ত হইতে পারে। ঠিক আছে, তো ইন্টারনেটে যুক্ত হইতে পারে, এটাও একটা রুলস। তো এটাকে প্রোটোকল বলা হয়। এই প্রোটোকলটা যে যে ডিভাইসের আছে সেই ডিভাইসগুলো রাউটারের সাথে কানেক্টেড হবে। যেমন ল্যাপটপ ইন্টারনেটে যুক্ত হওয়ার কি আছে? তার সুযোগ আছে। ডেস্কটপ ইন্টারনেটে যুক্ত হওয়ার সুযোগ আছে। আইপ্যাড ইন্টারনেটে যুক্ত হওয়ার সুযোগ আছে। ওকে, তো যেটার ইন্টারনেটে যুক্ত হওয়ার সুযোগ নাই সেটা কিন্তু কখনোই স্যার কি কাউন্ট হবে না, মানে সেম প্রোটোকলের কাউন্ট হবে না। হাবের পরিবর্তে কোনটা ব্যবহার করা হয়? এই যে সুইচ দেখছেন, কিছুক্ষণ আগে বলছিলাম আমি। তারপর হচ্ছে ছোট নেটওয়ার্কের জন্য অনেক প্রতিষ্ঠান কি ব্যবহার করে? হাব ব্যবহার করে। আসলে তুলনামূলকভাবে এখন কেউ হাব ব্যবহারই করে না। আসলে এটা ভুল কথা বলছে, হাব কোথাও ব্যবহার করা হয় না, যেহেতু বইতে বলছে তাই লিখতে হবে। তারবিহীন ইন্টারনেট সার্ভিস দেয় কোনটি? ওয়াইফাই। ওয়াই ম্যাক্সও দেয় তারবিহীন। যেমন আমরা যে মোবাইল ইউজ করি, ওয়াই ম্যাক্স টেকনোলজি হচ্ছে মোবাইল ফোনের জন্য ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা আপনারা হচ্ছে লেটার অন যখন কলেজ লেভেলে উঠবেন জানবেন। ইন্টারমিডিয়েটে এই টপিকগুলোই আরো ভাস্ট লেভেলে চলে যাবে। টপোলজি, মনে করেন টপোলজি বলেন, তারপর ব্রডকাস্ট, এই বিষয়গুলো ডিটেলসে শিখতে পারবেন। প্রথম পর্যায়ে মডেমকে কি বলা হতো? ডায়াল আপ। আমরা যখন প্রথম দিকে মডেম ইউজ করতাম আমাদেরকে ডায়াল আপ করতে হতো, একটা নাম্বার ডায়াল করা লাগতো। ঠিক আছে, এখন তো আসলে এইগুলো নাই, এগুলো ব্যাকডেটেড। এখন তো ডিরেক্ট হচ্ছে প্লাগ এন্ড প্লে।
ডাটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া হয় কোনটির প্রধান কাজ? সুইচের। ডাটা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া কোনটির প্রধান কাজ? সুইচ ইউজ করা হয়। সুইচের থ্রুতে আপনি ডাটা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়ার কোনটির প্রধান কাজ? এটা সুইচ আপনি সুইচের থ্রুতেও দিতে পারেন, রাউটার থ্রুতেও আপনি দিতে পারেন, বাট সুইচ এটা গাইড করে। সুইচ গাইড করে যে ডাটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, আমরা সুইচ ইউজ করব। ওকে, এটা ডিরেকশন প্রোভাইড করে যে ডাটাকে কোন ডিভাইসে নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেসের কাজ কি? ইম্পর্টেন্ট এমসিকিউ। মিডিয়া হতে তথ্য ক্লায়েন্টকে দেওয়া, ক্লায়েন্ট হতে তথ্য নেটওয়ার্কে দেওয়া, কম্পিউটারে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা। এটা কখনোই না, কারণ মিডিয়া ইন্টারফেসের কাজ কি? ইন্টারফেস হচ্ছে কম্পিউটারকে যুক্ত করে, এবং ক্লায়েন্ট হতে তথ্য নিয়ে নেটওয়ার্কে যায়। এটার মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয় না। এটা দুইটা ডিভাইসকে কানেক্ট করে, তথ্য আদান প্রদানে সহায়তা করে, কিন্তু কোনো ধরনের কম্পিউটারকে কি করে না? ফ্যাসিলিটিস প্রোভাইড করে না। সার্ভার কম্পিউটারের ক্ষেত্রে সত্য হচ্ছে একটি নেটওয়ার্ক একটি নয় অনেক সার্ভারে থাকতে পারে। তারপরে হচ্ছে ইমেল পাঠানোর কাজটুকু করে দেয় সার্ভার। ক্লায়েন্ট কম্পিউটার বিভিন্ন রকম সেবা প্রদান করে, এটা ঠিক আছে। সার্ভার কম্পিউটার অনেক জায়গায় থাকতে পারে, ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। ইমেল পাঠানোর কাজটুকু করে দেয়, অর্থাৎ ইমেলও পাঠাইতে পারবেন। তারপর কম্পিউটারে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, সার্ভার বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে, ঠিক আছে। লাইক হচ্ছে যে কি বলে, ক্যালকুলেশনের কাজ করে, ডেটা প্রসেসিং এর কাজ করে, তারপরে হচ্ছে ইমেজ প্রসেসিং এর কাজ করে, অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন করে, মাল্টিটাস্কিং করে, ঠিক আছে। তারপর হচ্ছে নেটওয়ার্কের ডাটা ট্রান্সমিশন ঠিক মতো হচ্ছে কিনা, ফায়ারওয়াল, এই ধরনের ফ্যাসিলিটি সব প্রোভাইড করে। ওয়াইফাই হলো এক ধরনের নেটওয়ার্ক, এক ধরনের ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস, আর ইন্টারনেট যোগাযোগের মাধ্যম। সবই সত্য। তথ্য, তারপরে স্যার তথ্য প্রাপ্তির পাশাপাশি তথ্য প্রকাশে সহায়তা করে কে? সামাজিক যোগাযোগ ওয়েবসাইট, তারপর হচ্ছে ব্লগ। এটা ব্লগ হবে স্যার। এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটার মাধ্যমে আপনি ওয়েবসাইটকে কি করেন? ওয়েবসাইটকে গুগল র্যাঙ্কে ইনক্রিজ করেন। অর্থাৎ সহজ কথায় আপনার ওয়েবসাইটকে কিভাবে হচ্ছে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে, ইন্টারনেটে খুঁজে পাওয়া যাবে, সেই টেকনিকটার নাম হচ্ছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ কিভাবে সহজেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আপনার ওয়েবসাইটকে খুঁজে পাওয়া যাবে, সেটা টেকনিকের নাম হচ্ছে এসইও। ওকে, তারবিহীন ইন্টারনেট সংযোগ সম্ভব, এটা হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স ব্যবহার করে। দেখছেন, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স ব্যবহার করে। আমি বলছি ওয়্যার মাধ্যম কোনগুলো? ফাইবার অপটিক্স, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার হবে স্যার। টুইস্টেড পেয়ার কেবল হবে 1 আর 2। এই চ্যাপ্টারটা কিন্তু স্যার সবচেয়ে টাফ চ্যাপ্টার। এখান থেকে যে এমসিকিউ গুলো বলতেছে এগুলো মনোযোগ দিয়ে পড়বেন, এখান থেকে কোশ্চেন আসবে, এবং এই চ্যাপ্টারই যথেষ্ট আপনার পরীক্ষায় 12টা বাজানোর জন্য। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক টপোলজি হলো ট্রি মেশ, এগুলো হচ্ছে টপোলজি। ট্রি টপোলজির বেলায় কোনটি সত্য? স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। অবশ্যই অনেকগুলো হাব ব্যবহৃত হয়। হাব মানে হচ্ছে, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ট্রি টপোলজি তৈরি করতে মূলত স্যার স্টার আর হচ্ছে আপনার হচ্ছে স্টার টপোলজি এবং বাস টপোলজি ব্যবহার করা হয়। এই দুইটা টপোলজি ব্যবহার করে মূলত হচ্ছে ট্রি টপোলজি স্যার তৈরি করা হয়, ঠিক আছে। এই দুইটা টপোলজি ব্যবহার করে মূলত হচ্ছে ট্রি টপোলজি তৈরি করা হয়। ওকে, ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ হলো, তো স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। অবশ্যই অনেকগুলো হাব ব্যবহৃত হয়, এটাও সত্য। অল্প সংখ্যক কম্পিউটারে ব্যবহৃত হয়, এটা সত্য, এটা না, এটা লার্জ স্কেলের কম্পিউটারে ব্যবহার করা হয়। তারপর ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ হলো হটমেল, জিমেল, ইয়াহু, সবগুলাই। ওকে,
এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ স্যার। এই চ্যাপ্টারে মোটামুটি যা দেখছেন সেগুলো আসার মতো। এই চ্যাপ্টার হচ্ছে ডিজাস্টার, আপনার বাস দেওয়ার জন্য এই চ্যাপ্টার যথেষ্ট। অন্য চ্যাপ্টার এত কমপ্লিকেটেড না, নেটওয়ার্কের চ্যাপ্টার যতটা কমপ্লিকেটেড। এটা একটা প্যাসেজ দেওয়া, মিরন বাস টপোলজি ব্যবহার করে তার কম্পিউটারগুলোকে নেটওয়ার্কভুক্ত করেছে। এখন সে নেটওয়ার্কের অন্য কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। মিরন তার কম্পিউটারকে কিসের সাহায্যে যুক্ত করেছে? একটি মূল লাইনের সাহায্যে। কারণ আমি বলছিলাম বাস টপোলজিতে একটা মেইন লাইন থাকবে, সেটার সাথে একাধিক কম্পিউটার যুক্ত থাকবে স্যার। ওকে, মিরন যদি কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সে তথ্য যাবে নির্দিষ্ট কম্পিউটারের কাছে, ঠিক আছে। তারপর হচ্ছে কেন্দ্রীয় হাবের কাছে, সরি মিরন যদি কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সেই তথ্য যাবে নির্দিষ্ট কম্পিউটারের কাছে। ওকে, তারপরে হচ্ছে অন্যান্য কম্পিউটারের কাছে যাবে, কেন্দ্রীয় হাবের কাছে যাবে। তো বাস টপোলজিতে তো কেন্দ্রীয় হাব নাই, তা আপনি যখন ডাটা সেন্ড করতেছেন সেটা এই কম্পিউটারেও যাইতেছে, এই কম্পিউটারে যাইতেছে, এই কম্পিউটারেও যাইতেছে, এটা এই কম্পিউটারে যাইতেছে, এই কম্পিউটারে যাইতেছে, এই কম্পিউটারে যাইতেছে, অন্যান্য সকল কম্পিউটারের কাছে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের এটা প্যাসেজটা। তারপরে বলছে শশী তার কম্পিউটারকে কয়েকজন বন্ধুর সাথে যুক্ত করলো। তার বন্ধুরা তাদের ঘরে বসে তাদের কম্পিউটারে অনুপস্থিত অনেক তথ্যই শশী কম্পিউটার থেকে ব্যবহার করলো। তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তার প্রয়োজন হয়েছিল। কম্পিউটার এভাবে যুক্ত করার পদ্ধতিকে কি বলা হয়? নেটওয়ার্কিং বলে। অর্থাৎ একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারকে আমরা যখন যুক্ত করব সেটা আসলে একটা কি ক্রিয়েট করবে? নেটওয়ার্ক ক্রিয়েট করবে। শশীর কম্পিউটার কি হিসেবে কাজ করতেছে? এই যে বলছে যে তাদের কম্পিউটার যুক্ত করতে কিছু তার প্রয়োজন হয়েছিল। আচ্ছা, যে এখানে বলা হয়েছে তার বন্ধুরা তাদের ঘরে বসে তাদের কম্পিউটারে অনুপস্থিত অনেক তথ্যই শশীর কম্পিউটার থেকে নিছে। তার মানে রিসোর্স বা সোর্স, ডাটা সোর্স কার কম্পিউটারে ছিল? শশীর। তো শশীর কম্পিউটারটা কি হিসেবে কাজ করতেছে? সার্ভার হিসেবে কাজ করতেছে। যেমন ফেসবুকের কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কম্পিউটারে থাকে না, আমরা হচ্ছে ক্লায়েন্ট। আমরা যখন ফেসবুকে কানেক্ট করি তখন ফেসবুক থেকে ডাটা কি করা হয়? ফেসবুক থেকে ডাটা নিয়ে আসা হয়, ঠিক আছে। ফেসবুক থেকে ডাটা কালেক্ট করে নিয়ে আসা হয়, তার মানে সকল রিসোর্স ফেসবুকের কাছে থাকে। তো ফেসবুক হচ্ছে কি? আমাদের সার্ভার। ওকে, কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি কি? স্টার টপোলজির সুবিধা অসুবিধা লেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন, ঠিক আছে। স্টার টপোলজির সুবিধা, ডাটা চলাচলের গতি বেশি, নতুন একটি কম্পিউটার সংযোগ দেওয়ার প্রয়োজন হলে শুধু সংযোগ দিলেই চলে। অর্থাৎ আপনি খুব সহজেই এই টপোলজির মাধ্যমে নতুন নতুন ডিভাইস কানেক্ট করতে পারবেন। তারপর কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ কোনো ত্রুটি হলে, যেমন আমি যখন ঢাকা কলেজের পুরো সিস্টেমটা দুইটা টপোলজি দিয়ে তৈরি করা, একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে মেশ টপোলজি। তো সেন্ট্রালি প্রত্যেকটা ডিভাইস, এক্সেস কন্ট্রোল বলেন, বায়োমেট্রিক মেশিন বলেন, সিসিটিভি বলেন, তো সেগুলো সবগুলো একটা হচ্ছে সুইচের সাথে কানেক্টেড। তো সুইচে কোনো একটা এলইডি বন্ধ হলে, সুইচগুলোতে আসলে এলইডি থাকে, এখন আসলে সময় কম, সময় যদি থাকতো আমি প্র্যাকটিক্যালি দেখাইতাম আপনাদেরকে। ওইখানে স্যার প্রত্যেকটাই কানেক্টেড, কেন্দ্রীয় সুইচের সাথে কানেক্টেড। তো কোনো কারণে যদি বন্ধ হয়ে যায় তখন এলইডি বাতিটা লাল হয়ে যায়। তো এলইডি বাতিটা লাল হলে আমি ইজিভাবে বুঝতে পারি যে এই কানেকশনটাতে কোনো ইস্যু হয়েছে। তো স্টার টপোলজিতে ম্যানেজ করাও খুবই ইজি, ঠিক আছে। ডাটার প্রাইভেসি এনশিওর করাও সহজ, কারণ আমি যে ডিভাইসটাতে ডাটা সেন্ড করতে যাচ্ছি এক্স্যাক্টলি ওই ডিভাইসে ডাটা পাঠানো যায়। ওকে স্যার। আর এটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যদি কোনো কারণে সুইচ নষ্ট হয়ে যায় ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে স্যার। বাস টপোলজি ব্যবহারের 5টি অসুবিধা উল্লেখ করো। ডেটা আদান প্রদানের গতি খুবই কম। তারপরে হচ্ছে শুধুমাত্র নির্ধারিত কম্পিউটারে তথ্য পাঠানো যায় না। ধরেন আমি
কম্পিউটার 1 কে ডাটা সেন্ড করতে যাচ্ছি, কম্পিউটার 1 থেকে 2 তে সেন্ড করতে যাচ্ছি, সেটা 1 থেকে 2 তে যাবে, 2 থেকে 3 তেও যাবে, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারে প্যারালালি চলে যাবে। এটা ডাটার প্রাইভেসি কি করে নষ্ট করে? মূল ব্যাকবোনে কোনো সমস্যা হলো, ওই যে মূল ব্যাকবোন কোনটা, এটা হচ্ছে বাস টপোলজি, এটা হচ্ছে ব্যাকবোন স্যার, এটা হচ্ছে ব্যাকবোন, এটা হচ্ছে ব্যাকবোন। ব্যাকবোনে কোনো ইস্যু হলে ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যায়। তারপর এই টপোলজিতে কোনো সমস্যা দেখা দিলে তা, আর এটাতে টপোলজিতে যদি কোনো ইস্যু হয় সেটা ফাইন্ড আউট বা ট্রেস করা খুবই টাফ। ওকে, এখন স্টার টপোলজি, মেশ টপোলজি, দেখছেন এই দুইটা টপোলজি কিন্তু ইউজ করা হয়েছে। মেশ টপোলজি কি? এখানে কম্পিউটার 1 আছে, এখানে কম্পিউটার 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। মেশ টপোলজিতে হচ্ছে কম্পিউটার 1 কম্পিউটার 2 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড, 4 এর সাথে কানেক্টেড। আবার কম্পিউটার 3 কম্পিউটার 1 এর সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড, 4 এর সাথে কানেক্টেড। আবার যদি সেম ওয়েতে কথা বলি, কম্পিউটার 3 কম্পিউটার 1 এর সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড, তারপর 4 এর সাথে কানেক্টেড। তারপর আমি যদি বলি 4 1 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড। এখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা ডিভাইসের সাথে স্যার কি থাকবে? কানেক্টেড থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। ওকে, ইন্ডিভিজুয়ালি কানেক্টেড থাকবে। যদি এটা ডাউন হয়, ধরেন এটা ডাউন হইলে এটা ডাটা ট্রান্সমিশন কার থেকে রিসোর্স শেয়ার করবে? C3 C4 থেকে। আবার এটাও যদি নষ্ট হয়, C4 থেকে ডাটা শেয়ার করবে। যে ব্যাংকে কিন্তু 1 সেকেন্ডের জন্য ইন্টারনেট বন্ধ হইতে পারে না, তো সেটার জন্য ব্যাংক হচ্ছে ব্যাকআপ 4-5টা কানেকশন নিয়ে রাখে, তো একটা ডাউন হইলে আরেকটা চলতে থাকে। তো এইটার জন্য মূলত আমরা কি টপোলজি ইউজ করি? মেশ টপোলজি ইউজ করি। ঠিক আছে, স্টার টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসের সাথে সব যুক্ত থাকে। ধরেন এটা হচ্ছে স্টার টপোলজি, এটার সাথে কেন্দ্রীয় ভাবে ডিভাইসগুলো যুক্ত থাকে। তো এটা হচ্ছে আমাদের কি সুইচ, এটা হচ্ছে আমাদের সুইচ স্যার, কেন্দ্রীয় ভাবে সবগুলো যুক্ত থাকে। আর বাদ বাকি মেশ টপোলজির বৈশিষ্ট্যগুলো লিখবেন, স্টার টপোলজির বৈশিষ্ট্যগুলো লিখবেন। স্টার টপোলজিতে আমরা সুইচ ইউজ করি, মেশ টপোলজিতে আমরা হচ্ছে কম্পিউটার নষ্ট হলে অন্যগুলো সচল থাকে, কিন্তু স্টার টপোলজিতে যদি হাব নষ্ট হয় বা সুইচ নষ্ট হয় সম্পূর্ণটা নষ্ট হয়ে যায়। এগুলো পারবেন স্যার। ক্লাউড কম্পিউটিং এর কথা বলছিলাম, এর প্রভাবে কি ধরনের পরিবর্তন সূচিত হয়েছে? কম্পিউটার অপারেটিং এবং নেটওয়ার্কের খরচ কমে গেছে। অর্থাৎ আপনি ফেসবুক যখন চালান, ফেসবুকের জন্য আপনার কম্পিউটারে কিন্তু নতুনভাবে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করতে হয় না, আপনি জাস্ট ফেসবুকে কানেক্ট ফ্রিলি চালাইতে পারেন। তারপরে এটাতে হচ্ছে খরচ কমায় দিছে, আমাদের খরচ অনেক অংশে কমে গেছে। ঠিক আছে, আমরা হচ্ছে ফেসবুকে প্রতিনিয়ত লাইভ নিতেছি, আমাদের ছবি রাখতেছি, ফেসবুক কিন্তু একটা টাকাও আমার কাছ থেকে নিতেছে না, ওইটা আদার কেস, ফেসবুক অন্য হইতে বিজনেস করতেছে। তারপর ব্যবহারকারী খুব সহজেই তথ্যাধিকার লাভ করতে পারতেছে। তো আমি যে ডাটাগুলো রাখতেছি আমি এগুলো সহজে অ্যাক্সেস করতে পারতেছি। প্রয়োজনীয় সফটওয়্যার, আমার সফটওয়্যারের জন্য আলাদা কোনো খরচ দিতে হইতেছে না, এটা আগের থেকেই থাকে। তারপর যে কোনো তথ্য সহজে আমরা কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি, এবং তথ্যের নিরাপত্তা হচ্ছে ইনশিওর হয়। বাট আমি যদি পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করি তাহলে এটার জন্য দায়ী আমিই থাকবো। তো এটার মধ্য দিয়ে আমাদের অধ্যায় 2 শেষ হয়ে গেল। এবার চলেন অধ্যায় 3 যাই। অধ্যায় 3 হচ্ছে নৈতিক ব্যবহার বা প্রযুক্তির নিরাপত্তা বা হচ্ছে প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। আমরা টেকনোলজিকে কিভাবে সেফ ওয়েতে এথিক্সের সাথে ইউজ করতে পারি সেটা হচ্ছে কথা। তো এখানে দেখেন মেইনলি ভাইরাস নিয়ে কথাবার্তা বলা হয়েছে। প্রথম কোন ভাইরাস কি? আসলে একটা কম্পিউটার ক্রিয়েটেড প্রোগ্রাম যেটা মানুষের উপকারে না ক্ষতির জন্য ব্যবহার করা হয়। যেমন অ্যালোক্লোজার ভাইরাস, ঠিক আছে, এটা হচ্ছে সব জায়গায় ছড়িয়ে পড়ছিল, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ভাইরাস। এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কম্পিউটার প্রোগ্রামকে ভাইরাস হিসেবে প্রথম সম্বোধন করেন কে? কোহেন। ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। ঠিক আছে, ভি ফর ভাইটাল,
I for information, R for resources, আর S for seize মানে বাজেয়াপ্ত করা। লাইক আমি এভাবে বলি যে আমি একবার পরীক্ষার হলে আমার সামনের ফ্রেন্ডের খাতা দেখতেছিলাম, এমন তো অবস্থায় স্যার আইসা আমার ফ্রেন্ড যে পরীক্ষা যারটা আমি কপি মারতেছিলাম সে হচ্ছে আমার সার্ভার, সে হচ্ছে আমার রিসোর্স, ঠিক আছে। তো বলতেছে বাবা আমার পায়ে তো ব্যথা, আমি একটু বসে। আমি বলছি জি স্যার বসেন। বসার পর আমি কিন্তু আর খাতা টাতা কিছু দেখতে পারলাম না। তার মানে কি হইতেছে, ভাইটাল ইনফরমেশন হচ্ছে, রিসোর্স হচ্ছে আমার ফ্রেন্ড, স্যার বসার পর ওই জায়গাটা দখল করে ফেলাইছে। দখল মানে হচ্ছে সিজ বা বাজেয়াপ্ত। তো এইটার কারণে আমি আর কোনো কমিউনিকেশন করতে পারি না। দিস ইজ কল ভাইরাস। আর কেউ আমাকে জিজ্ঞেস করেন না ভাইরাসকে, আপনারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী আপনারা বুঝে নেবেন। তো এখন দেখেন ব্রেইন ভাইরাস, এটা এমসিকিউ, এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলো আসবে এখান থেকে, একটা এমসিকিউ কমন পাবেন যেগুলো আমি বলতেছি। ব্রেইন ভাইরাস সফটওয়্যার কত সালে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে। এইগুলো হচ্ছে টিচারদের ফেভারিট কোশ্চেন, সাল যুক্ত করে দেওয়া। তারপর কোন প্রোগ্রাম নিজের কপি তৈরি করতে পারে? ভাইরাস, কম্পিউটার ভাইরাস। ওকে, 70 দশকে অরপানেটে কোন ভাইরাস ছড়িয়ে পড়েছিল? ক্রিপার ভাইরাস। সিআইএস ভাইরাস কম্পিউটারে কোন ক্ষতির জন্য দায়ী? হার্ড ডিস্ক ফরম্যাট করে দেয়। এই সিআইএস ভাইরাসটা যখন কম্পিউটারে ইনস্টল হয় আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডাটা সব কিন্তু ময়ে ময়ে করে দেয়, একদম নাই করে দেয়। কোন ম্যালওয়্যারটি পুনরুদ্ধার মানে কি বলে, কোন ম্যালওয়্যারটি পুনঃউৎপাদন অক্ষম মানে নিজের থেকে নিজে তৈরি হইতে পারে না? এটা হচ্ছে স্যার অ্যাডওয়্যার। 70 দশকে, এটা একটু দেখেন, ম্যালওয়্যারটি মানে নতুন ভাবে নিজের থেকে জেনারেট হইতে পারে না, ওই যে নিজের থেকে নিজে তৈরি হইতে পারে ভাইরাস। আর ম্যালওয়্যারটা হচ্ছে নিজের থেকে নিজে কি হইতে পারে না, তৈরি হইতে পারে না। তো এটাকে বলা হবে অ্যাডওয়্যার। 70 দশকে চিহ্নিত হওয়া ভাইরাস কোনটি? ক্রিপার। এটা ইম্পর্টেন্ট যে ক্রিপার কত শতকে চিহ্নিত হওয়া ভাইরাস। তারপরে হচ্ছে সকল ভাইরাস প্রোগ্রাম কোন বিষয়টি সুনির্দিষ্ট থাকে? প্যাটার্ন। এটা ইম্পর্টেন্ট। মেইনলি এখানে আসলে এমসিকিউ গুলো মোস্ট ওয়ান্টেড এমসিকিউ রাখা হয়েছে এখানে। তারপরে হচ্ছে কোন কম্পিউটার বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাস নিয়ে আলোকপাত করেন? জন ভন নিউম্যান। ঠিক আছে, তিনি হচ্ছেন ভাইরাস নিয়ে কাজ মানে কথা বলেন। কোন ভাইরাস স্থায়ীভাবে মেমোরিতে বসবাস করে না? নিবাসী ভাইরাস। ওকে, এগুলো নিয়ে বিস্তারিত বলার, সামনে দিনগুলোতে আরো বিস্তারিত জানবেন আপনারা। ব্যবহারকারীর অজান্তে তার সিস্টেমের ক্ষতি করে কোনটা ভাইরাস? নিচের কোনটি পাসওয়ার্ড ম্যানেজার? লাস্ট পাস। এটা কিন্তু ইম্পর্টেন্ট। নিচের কোনটি সুরক্ষিত পাসওয়ার্ড? স্যার পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি লোয়ার কেস, যেমন এটা হচ্ছে লোয়ার কেস আর এটা আপার কেস, তারপরে নিউমেরিক, তারপরে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, একটা ডলার সাইন ইউজ করবেন বা @, ইউজ করবেন, তাহলে পাসওয়ার্ড সুরক্ষিত হবে। এই পাসওয়ার্ডও সুরক্ষিত না। পাসওয়ার্ডে 3 ধরনের কম্বিনেশন থাকতে হবে আপনার, লোয়ার কেস, আপার কেস, 4 ধরনের কম্বিনেশন, লোয়ার কেস ছোট হাতের অক্ষর, আপার কেস বড় হাতের অক্ষর, তারপরে হচ্ছে যে নিউমেরিক, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কে কে? @, তারপর হ্যাশ, তারপর আশ্চর্যসূচক চিহ্ন, এগুলা। মাইকেল ক্যালসি কে? একজন হ্যাকার। একজন হ্যাকার, মোহাম্মদপুরবাসী। কোন মাধ্যমে লগ ইন করে একে অন্যের সাথে চ্যাট করা যায়? ফেসবুক। এগুলা এটা জীবনেও আসবে না। মাইকেল ক্যালসি আসতে পারে, হ্যাকার। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তার ভূমিকা পালন করে কে? আইসিটি। ওই দেখলাম না তো। আচ্ছা যাই হোক, করে, ডেফিনেটলি করে। যে আমার দেখা গেছে শরীর খারাপ, কাউকে ফোন করলে ফোন যদি না থাকতো তাহলে 911 বা হচ্ছে অ্যাম্বুলেন্সে তো কল করতে পারতাম না। একটি জনপ্রিয় অ্যান্টিভাইরাসের সফটওয়্যার হলো ক্যাসপারস্কি। ঠিক আছে, বিট ডিফেন্ডারও আছে, অ্যাভেরা আছে, বাট ক্যাসপারস্কি হচ্ছে হাইপে ছিল, এটা ভালো সার্ভিস দিছে। নিচের কোন অপরাধ জগৎ নতুন? সাইবার। ইন্টারনেট ভিত্তিক অপরাধকে কি বলে? সাইবার ক্রাইম বলে। তথ্য শেয়ার করা যায় কিসের মাধ্যমে? ব্লগের মাধ্যমে।
কিসের মাধ্যমে পৃথিবীর মানুষ রাষ্ট্রের অপকর্ম সম্পর্কে ধারণা পাচ্ছে? ইন্টারনেট। এটা ইম্পর্টেন্ট। দেখবেন ইন্টারনেট কিন্তু এখন জাস্টিস চাওয়ার সবচেয়ে মানে সোশ্যাল মিডিয়া যেমন জাস্টিস দেয় এবং সোশ্যাল মিডিয়া কিন্তু মানুষকে মারাও দেয়, দুইটাই দেয়। মিডিয়া ট্রায়াল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম খুব ভাইটাল একটা রেজাল্ট নিয়ে আসে। তো মিডিয়া ট্রায়াল হচ্ছে, আপনি যদি মিডিয়া ট্রায়ালের কথা চিন্তা করেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমরা কি পাই? জাস্টিসও পাই, আমরা ইনজাস্টিসও পাই। তো ফেসবুকে যখনই কোনো কেউ নিউজ শেয়ার করে ওটার ফ্যাক্ট চেক করে দেখবেন যে ওটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক। না বুঝা কমেন্ট শেয়ার লাইক দিবেন না। ওকে, বাংলাদেশের তথ্য কমিশনের ওয়েবসাইটের ঠিকানা কোনটি? info.com.bd। এটা ইম্পর্টেন্ট, এটা দেখবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখতে হবে দীর্ঘ হয়, তারপর অন্য কেউ যাতে অনুমান না করতে পারে। ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত কে কে? ওয়ার্ম আর হচ্ছে কি এই যে কিলগার্ড। মজিলা ফায়ারফক্স তো হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। তারপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো মাইক্রোসফট অফিস, ওরাকল, গুগল, সবগুলোই। সিস্টেম সফটওয়্যার বলতে মূলত অপারেটিং সিস্টেমকে বোঝায়। এটা উইন্ডোজ আর হচ্ছে লিনাক্স, 2 আর 3। ওয়ার্ম ছড়িয়ে পড়তে পারে কার মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে, পেন ড্রাইভের মাধ্যমে ছড়াইতে পারে। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ম্যালওয়্যার, এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম কোড, এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার যা কার্যকরী ফাইল সংযুক্ত। এই সব কথাই সত্য, ক্ষতি থাকলেই ভাইরাসের ক্ষেত্রে সব সত্য। কম্পিউটার ভাইরাসের কারণে যা যা হতে পারে: কম্পিউটারের গতি হ্রাস পায়, কম্পিউটার বন্ধ হয়ে যায়, হার্ড ডিস্ক ফরম্যাট, সবই সত্য। কম্পিউটার ভাইরাস হলো রিপার, নিন্ডা, তারপর হচ্ছে অ্যানাকুনিকোভা, সত্য। অ্যানাকুনিকোভা কিন্তু একজন টেনিস প্লেয়ার ছিলেন, ঠিক আছে? তো এই নামে একবার ভাইরাস বের হয়েছিল। ওকে, তো তিনি খুব ভালো হচ্ছে কি বলে টেনিস খেলতে পারতেন, ঠিক আছে? তো সেই নামেই হচ্ছে ভাইরাস বের হয়েছিল। খুবই সুদর্শনা, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ছিলেন উনি। তো ওইটার ছবিটা দিয়েই মানুষকে পাঠানো হইতো, মানুষ ক্লিক করার পরই ভাইরাস অ্যাক্টিভেট হয়ে যায়। ভাইরাসে যতক্ষণ আপনি ক্লিক না করবেন ততক্ষণ অ্যাক্টিভেট হবে না, বাট ওয়ার্ম হচ্ছে তার বিপরীত। ওইটা কোনো সিস্টেমে যাওয়ার পর নিজের থেকেই তার গতি, রাস্তা, পথ সব বাইর করে নেয়। বাট ভাইরাস কখনো সেটা করতে পারে না। ভাইরাস যতক্ষণ পর্যন্ত কেউ ক্লিক না করবে, যেমন অ্যানাকুনিকোভার যে ইয়েটা কি বলে যে ছবিটা ছিল, সেই ছবিটাতে ক্লিক করার সাথে সাথেই ওটা এক্সিকিউট করতো। ভাইরাস সংক্রমণের লক্ষণগুলো হলো কম্পিউটার হ্যাং হয়ে যায়, ঘন ঘন রিবুট মারে, অদ্ভুত মেসেজ প্রদর্শন করে, অনেক সময় অদ্ভুত ওয়েবসাইটেও নিয়ে যায়। তখন আপনার আম্মা আব্বা দেখলে বলে কি তুই কর্তাসটা কি, তখন বুঝাইতে পারবেন না যে আম্মা I was affected by virus, my computer was affected by virus. ওকে, কম্পিউটার হ্যাকিং বলতে বোঝায় কম্পিউটার ভাইরাস ব্যবহারকারী বিনা অনুমতিতে তার কম্পিউটারে প্রবেশ, অসৎ উদ্দেশ্য ব্যবহার করে চুরি, সবই সত্য। বিভিন্ন ধরনের পাসওয়ার্ড ম্যানেজার হলো লাস্ট পাস, তারপরে হচ্ছে লাস্ট কি পাস, এইগুলোর মাধ্যমে আপনি পাসওয়ার্ড ম্যানেজ করতে পারবেন। তারপরে দেখেন প্যাসেজ, রফিক ও শফিক দুই বন্ধু, এরা দুইজনেই কম্পিউটার বিষয়ে পড়াশোনা শেষ করেছে। এরা দুজনেই সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করে, কিন্তু রফিক তৈরি করে ভালো কোড আর শফিক তৈরি করে ক্ষতিকর কোড। আল্লাহ, শফিক কি ডেঞ্জারাস। রফিক যে ধরনের সফটওয়্যার তৈরি করে সেগুলোকে কি বলা হবে? ফায়ারওয়াল বলা হবে, ঠিক আছে? রফিক হচ্ছে ভালো সফটওয়্যার তৈরি করে যেটা হচ্ছে ভাইরাসকে নষ্ট করে দেয়, আর শফিক যেটা তৈরি করে সেটা কি? ম্যালওয়্যার। বর্তমানে আর এই যে কি বলছে, দুজনই প্রোগ্রাম তৈরি করে, কিন্তু রফিক তৈরি করে ভালো কোড আর শফিক তৈরি করে ক্ষতিকর কোড। মনে রাখবেন, উপকারী কোড যদি তৈরি করে সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস, মানে সহজ কথা এই যে অ্যান্টিভাইরাস গুলো বলতেছে এগুলো ফায়ারওয়াল হিসেবে কাজ করে। ভাইরাসকে ধ্বংস করার জন্য ইউজ করা হয় ফায়ারওয়াল। ফায়ারওয়াল নিজে কিন্তু একটা অ্যান্টিভাইরাস, ঠিক আছে? ফায়ারওয়াল হচ্ছে সব ধরনের ভাইরাসকে পুড়ায় দেয়, মানে মজার ক্ষেত্রে বলছি। ওকে,
তারপর বর্তমানে তথ্য সংরক্ষণ করা হয় ডেটাবেজে। তারপর আর একটা প্যাসেজ, সবুজ মিয়া একটি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজ করেন, এজন্য তিনি মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার ব্যবহার করেন। কিছুদিন পর তিনি বুঝতে পারলেন তার কম্পিউটারটা ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে। সুরজ মিয়ার কম্পিউটার কোন ধরনের ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে? ঠিক আছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ট্রোজান হর্স। কেমনে বুঝছি যে ট্রোজান হর্স ইউজ করা হয়েছে? কারণ স্যার ট্রোজান হর্স যেটার কথা বলা হয়েছে এটা হচ্ছে ট্রয় নগরীর একটা ঘটনা। ট্রয় নগরী ধ্বংস করা হয়েছে। আপনারা যদি ট্রয় মুভিটা দেখেন ব্র্যাড পিটের, যে একটা কাঠের ঘোড়া থাকে, সেই কাঠের ঘোড়ার মধ্যে সৈন্যদল লুকায় ছিল। তো ট্রয় নগরীর যে প্রাচীর, 4 সাইডের প্রাচীর ছিল, সেটা এত স্ট্রং ছিল যে কোনোভাবেই যে গ্রিক যারা ছিল তারা ঢুকতে পারতেছিল না, সৈন্যরা ঢুকতে পারতেছিল না ট্রয়তে। তো তারা করলো কি, তাদের ভিতর যে সেনাপতি ছিল সে বলল যে আমরা একটা কাজ করি, আমরা একটা কাঠের ঘোড়ার বানাই, মানে একটা কাঠের ঘোড়া বানাইছে, ওইটার ভিতরে সব যে কয়জন 10-12 জন সৈন্য ছিল তারা ফিট হয়েছে, তারা 10-12 জন সৈন্য ওই ইয়ার মধ্যে ঢুকে গেছে, কি বলে যে কাঠের ঘোড়ার মধ্যে ঢুকে গেছে। তো কাঠের ঘোড়াটা দেখা ওইখানে রাজা যে বলতেছে যে আরে ঘোড়াটা তো খুব সুন্দর, আমাদেরকে উপহার দিয়েছে, এবং ওইখানে একটা নোট দিয়ে গেছে যে আপনারা দুর্বেদ্য, তো এই মানে এই জন্য আমরা হচ্ছে যে আপনাদেরকে একটা গিফট দিলাম, তো আপনারা আমাদের গিফটটা যদি গ্রহণ করেন আমরা ডেফিনেটলি খুবই খুশি হব। তো আমরা আসলে কি বলে যে অপোনেন্ট হিসাবে এই ধরনের চ্যালেঞ্জ কখনো পাইনি যে কোনো একটা রাজ্যে আমরা ঢুকতে পারি নাই। তো এই কথা শুনে রাজা তো খুব খুশি হয়ে গেছে, সে ঘোড়াটাকে আইনা কি করছে, মানে নগরীর মাঝখানে নিয়ে আসছে। রাত্রে বেলায় যখন সবাই ঘুমাইছে তখন হচ্ছে সে ওই ঘোড়াটা, তো ওইটার ভিতরে তো সেফ প্যাসেজ ছিল, ওইটার ভিতরে হচ্ছে যে সৈন্যদল লুকায় ছিল, তারা বের হয়ে মূল ফটকটা খুলে দেয়, তারপরে সৈন্যদল এসে ট্রয় নগরী দখল করে ফেলে। তো এখানে দেখেন যে সুরজ মিয়া কি করছে, মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার ব্যবহার করেন। তো তিনি একটা সফটওয়্যার নামাইছে এক্সেল সফটওয়্যার, নামানোর পর দেখছে যে এটা পাইরেটেড সফটওয়্যার ছিল, তো আনঅথরাইজ সাইট থেকে সফটওয়্যারটা নামাইছে। সফটওয়্যারটার সাথে কি ছিল, ভাইরাস ছিল, যেটা নাম হচ্ছে ট্রোজান হর্স, যেটা দেখায় একটা খুবই উপকারী অ্যাপ্লিকেশন, কিন্তু আপনি যখনই ক্লিক করবেন তখনই হচ্ছে খেলা শুরু হয়ে যায়। ওকে, ক্লিয়ার? তারপরে হচ্ছে ম্যালওয়্যারটির কার্যপদ্ধতি হলো ব্যবহারকারীর হস্তক্ষেপের জন্য অপেক্ষা করে। এই যে আমি বলছি ভাইরাস কিন্তু ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হয় না যতক্ষণ পর্যন্ত এটাতে ক্লিক না করা হয়। ভালো সফটওয়্যারের ছদ্মবরণে নিজেকে লুকিয়ে রাখে, নিজের থেকে ছড়াইতে পারে না, ভাইরাস বা ম্যালওয়্যার নিজের থেকে ছড়াইতে পারে না। তার মানে 1 আর 2, ঠিক আছে? এই যে ট্রোজান হর্সের কথা বলছি, যে ছদ্মনাম বলছি, এই ছদ্মনামটা ওইখান থেকেই আসছে। সংক্ষিপ্ত প্রশ্ন, অলরেডি ভাইরাস আর ওয়ার্মের ব্যাপারে বলছি, এই পার্থক্যগুলো দেখবেন। ওয়ার্ম আর ভাইরাস দুইটাই কিন্তু বলছি, ওয়ার্ম নিজের থেকে নেটওয়ার্কে ছড়াইতে পারে, ভাইরাস কিন্তু ছড়াইতে পারে না, ঠিক আছে? ভাইরাসে ক্লিক করার পর ছড়ায়, এই পার্থক্যগুলো দেখবেন। ভাইরাস আর ওয়ার্মের পার্থক্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট স্যার। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি টিপস বর্ণনা করেন। এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তাও একটু দেখে যান যে এটা কিন্তু আপনার জীবনমুখী কাজের জন্য ইম্পর্টেন্ট, আপনার ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কখনো স্যার পাসওয়ার্ডের ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন রাখবেন। তারপর যে কোনো সাইবার ক্যাফে বা যে কোনো রেস্টুরেন্টে গেলে বলবেন না যে ভাই আপনার পাসওয়ার্ড, মানে আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটা দেন। আপনি যখন ওই ওয়াইফাইতে কানেক্ট হবেন, আপনি কিন্তু ওইখানে যে যে সাইটগুলোতে যাইতেছেন, ওয়াইফাই কিন্তু ওই সাইটগুলোতে হিস্ট্রিতে রাখে, এবং ওই সাইটগুলোতে যে আপনি লগ ইন করতেছেন ওই ইনফরমেশন রাখে। তারপর যে কোনো থার্ড পার্টি কারো কম্পিউটারে লগ ইন করবেন না, ওই সময় পাসওয়ার্ড কিন্তু সেফ থেকে যায়, ঠিক আছে? এই যে দেখেন সাইবার ক্যাফে, ইউনিয়ন, তথ্য সেবা কেন্দ্র, এই সকল জায়গায় আপনি কম্পিউটারে লগ ইন করবেন না। অনেকেই পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন, এই পাসওয়ার্ড ম্যানেজারগুলো
কখনো কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে? নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তুলবেন, অর্থাৎ কয়েক মাস পর পর পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন। এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে যে তারা আপনার ক্ষতি করে না, তারা আপনার সিস্টেমে কোনো ধরনের সিকিউরিটি ব্রিচ আছে কিনা, সিস্টেমে কোনো ধরনের হোল আছে কিনা, লুপ হোল আছে কিনা সেটা ফাইন্ড আউট করে এবং আপনাকে ইনফর্ম করে যে আপনার সিকিউরিটি কিন্তু কম্প্রোমাইজ হইতে পারে, ইস্যু আছে। ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে এরা আপনার সিস্টেমের লুপহোল গুলো বের করে এবং আপনার সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে আপনার সিস্টেমে উড়ায় দেয়। আর গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে তারা হচ্ছে সিস্টেমের লুপহোল ব্যাপারে জানে এবং জানার পর সে চাইলে আপনার ক্ষতিও করতে পারে, নাও পারে। তার মানে এটা হচ্ছে 50-50, বাট এটা হচ্ছে 100%, এটা 100%। এ 100% আপনার সিস্টেমকে বাঁচানোর চেষ্টা করবে, এই ব্ল্যাক হ্যাকার আপনার 100% এফোর্ট দিবে আপনার সিস্টেমকে উড়ায় ফেলার জন্য। আর গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে মুড সুইং এর উপর ডিপেন্ড করে, এখন চাইলো উড়াই দিল, আবার এখন চাইলো না থাক মাফ করে দিই। তো এটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। আর স্যার সাইবার অপরাধ বলতে কি বুঝো, এগুলো দেখেন, এই চ্যাপ্টার থেকে আপনাদের এই কোশ্চেন গুলো বেশি আসবে। সাইবার সিকিউরিটি, ভাইরাস, এটা আসবে। সাইবার সিকিউরিটি তো আসবে, সাইবার ক্রাইম এটা আসবে। তো এখানে কি বলা হয়েছে, সাইবার ক্রাইম বা অপরাধ বলতে কি বুঝো, এটা চমৎকার ভাবে মানে গোছায় দেওয়া হয়েছে। যেমন সাইবার অপরাধগুলো কি কি, কাউকে বুলি করা, আপনি ফেসবুকে যে ট্রল করেন যে আমার বন্ধু ফেয়ার এন্ড লাভলি, ঠিক আছে, তারপর আমার বন্ধু পুডিং নাইচা নাইচা সেল করে, তো এগুলো নিয়ে ট্রল করতেছেন, এগুলোও কিন্তু হচ্ছে সাইবার বুলিং এর মধ্যে পড়ে। তারপরে স্প্যাম, এটাও কিন্তু সাইবার ক্রাইম। তারপর আপত্তিকর তথ্য প্রকাশ, যে আপনি হচ্ছেন যে মিস ইনফরমেশন দিলেন, যে ধরেন যে তানভীর স্যার আজকে আইসিটি ক্লাস নিল, আপনি বলেন কই তানভীর স্যার তো ক্লাস নিল না, তানভীর স্যার হচ্ছে সবার টাকা নিয়ে চলে গেছে কিন্তু ক্লাস করেনি। এই সকল আপত্তিকর তথ্য যেটার কোনো ভ্যালিডিটি নাই, এগুলোও কিন্তু সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। তো কারো ব্যাপারে কোনো ইনফরমেশন শেয়ার করার আগে আগে যাই না শুই না বুঝা তারপর শেয়ার করবেন, কারণ এটা যদি না করেন কেউ চাইলে আপনার এগেনস্টে কিন্তু কঠিন মামলা করে দিতে পারে। আর সাইবার অ্যাক্টের মামলা কিন্তু খুবই ডেঞ্জারাস হয় স্যার। ওকে, তারপরে হচ্ছে কাউকে থ্রেট দেওয়া, যেমন আমি ফেসবুকে বলছিলাম যে তোরে মারুম, মজা করে বলছিলাম, ফেসবুক আমার অ্যাকাউন্ট 10 দিনের জন্য ব্লক করে দিছে। তো কোনো ধরনের মেসেজ, এমন মেসেজ দিতে পারবেন না যেটা মানুষকে থ্রেট বা হুমকির স্বরূপ হয়। তারপর হচ্ছে সাইবার যুদ্ধ, উমুকের পেজ উড়ায় ফেলানো, তুমুকের পেজ উড়ায় ফেলানো, এটা পসিবল না। ওকে, এটার মধ্য দিয়ে অধ্যায় 3 শেষ হলো। স্প্রেডশিট ব্যবহার, এক্সেল, তো এখান থেকে আসে বাট এখান থেকে কম কোশ্চেন আসে। ফাইল এডিট শব্দগুলো কি নির্দেশ করে, কোথায় নির্দেশ করে, অফিস বাটনে, এটা আপনি পড়তে পারেন। ফাইল এডিট ইত্যাদি শব্দগুলো মূলত কি নির্দেশ করে, অফিস বাটন অপশন নির্দেশ করে, ঠিক আছে, অর্থাৎ এডিট, ফাইলকে এডিট করা। তারপর সেভ দিলে কোথায় দেখা যায়, টাইটেল বার, এগুলো প্র্যাকটিক্যালের সময় আসে, যে এটা দেখেন, এটা টাইটেল বারে, ঠিক আছে, টাইটেল বারে দেখা যায়। যে আমি একটা ফাইল আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা। এই যে দেখেন, আমি ফাইল দিয়ে সেভ দিলাম, ধরেন ফাইল দিয়ে সেভ অ্যাজ দিলাম, ঠিক আছে, দিস পিসি, আমি এখানে লিখলাম লুল। দেখেন এই যে টাইটেল বারে দেখাচ্ছে লুল দেখাচ্ছে, কথা কি বুঝছেন, এটাকে টাইটেল বলা হয়। ওকে, আপনি যখন সেভ দিবেন ওইটা ওই টাইটেল বারে জিনিসটা দেখাবে, শো করবে আপনাকে।
তারপর গুগলের ওয়েব অ্যাড্রেস কোনটি? এটাও পপুলার, এটা অনেকেও পারে না, google.com। তারপর এটা ইম্পর্টেন্ট স্যার, এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট, ওয়ার্কশিটে ABC দিয়ে কি বোঝায়? কলাম। এটাও ইম্পর্টেন্ট। সেল অ্যাড্রেস কোনটি? এটা A10। স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায় কার মাধ্যমে? স্প্রেডশিটের মাধ্যমে, এটাও ইম্পর্টেন্ট, এটা পারবেন। তারপর এইটা ভিসিক্যাল, ঠিক আছে, এটা কি? এটা স্প্রেডশিট সফটওয়্যার। মানুষ এডি ইউজ করে, মানুষ ইউজ করে লোকে মাইক্রোসফট এক্সেল, এটার উপর কোনো স্প্রেডশিট সফটওয়্যার নাই। গুগল শিটও তেমন একটা কেউ এখন ইউজ, মানে অনেকে করে, বাট আমার কাছে পার্সোনাল ফেভারিট হচ্ছে এক্সেল। আপনি এক্সেলে মাল্টি ডাইমেনশনাল টাস্ক করতে পারবেন। ওকে, তা আপনাদের কাছে যদি সুযোগ থাকে এক্সেলের কাজ কিন্তু এখন থেকে শিখে নিয়েন। এক্সেল কিন্তু জোস একটা সফটওয়্যার। আপনি এটার কাজ যদি এখন থেকে শিখা রাখেন, আপনার জন্য ভবিষ্যতে অনেক দুয়ার খুলে যাবে। আপনি ডেটা সায়েন্সের কাজ করতে গেলে কাজে লাগবে, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে গেলে কাজ লাগবে, আপনি যখন ডেটাবেস নিয়ে কাজ করতে যাবেন ওই জায়গায় কাজে লাগবে। মাইক্রোসফট ওয়ার্ডকে আপনার কানেক্ট করার জন্য এটা লাগবে স্যার। ওকে, এক্সেল প্রোগ্রামে চার্ট অপশনটি কোথায় থাকে? রিবনের ইনসার্ট, এই যে দেখেন স্যার, চার্ট অপশনটা দেখাই একটু আপনাদেরকে। অনেক কিছুই দেখাইতে চাই কিন্তু আসলে সময় খুবই কম। এই যে এটা হচ্ছে রিবন, ইনসার্ট অপশনে গেলে আপনি কি পাই যাবেন স্যার? এই যে চার্ট, পিভট চার্ট, রিকমেন্ডেড চার্ট, তারপরে হচ্ছে পাই চার্ট, 2D পাই, 3D পাই, তারপরে হচ্ছে ডোনাট, ঠিক আছে, তারপর পিভট চার্ট, এগুলো সব ধরনের যে আপনি গ্রাফ আছে এটা আপনি ইনসার্ট অপশনে গেলে কিন্তু স্যার পেয়ে যাবেন স্যার। ওকে, এগুলো প্র্যাকটিক্যালি দেখতে মজা বেশি। ওকে, তারপর দেখেন এক্সেল ফাইলের এক্সটেনশন কোনটা? এটা হচ্ছে এক্সেল ফাইলের এক্সটেনশন। ডাটাবেস কি সংরক্ষণ করা যেতে পারে? রোগীর সব ধরনের তথ্য, রোগীর নাম, রোগীর নাম, চিকিৎসা, সব কিছু, রোগীর সব ধরনের তথ্য ডাটাবেসে রাখা যায়। এটা কিন্তু সুপার ডুপার বাম্পার হিট মার্কা এমসিকিউ। এক্সেলের ফাইলের এক্সটেনশন কি, মানে কোনটা দেখে আপনি বুঝবেন এটা এক্সেল? .xls যদি থাকে। কোন প্রোগ্রামের সাহায্যে বাজারের ভবিষ্যৎবাণী করা যায়? এক্সেল। এক্সেল দিয়েও আপনি স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন এটা মেশিন ডাটা দিয়ে কাজ করে, বাট তাও এক্সেল ক্লাসিক। বিভিন্ন শীটে আসা যাওয়া করার জন্য ব্যবহার করা হয় কোনটি? শীট ট্যাব। এই যে শীট ট্যাব কোনটি জানেন? বললাম একটু শীট ট্যাব দেখাই। আরে কই গেলাম? এই যে দেখেন শীট ট্যাব, যে বিভিন্ন শীটে যাওয়ার জন্য এগুলো হচ্ছে শীট ট্যাব। আমি যদি আরেকটা অ্যাড করি, এই যে কোনো শীটে যাওয়ার জন্য আমরা শীট ট্যাব কি করতেছি স্যার? ইউজ করতেছি। ওকে, শীট ট্যাব ইউজ করতেছি, শীট ট্যাব ইউজ করতেছি যে কোনো শীটে যাওয়ার জন্য, যে মাল্টিপল শীট ট্যাব আমরা ইউজ করতেছি এখানে। স্প্রেডশিটের ফর্মুলা নিচের কোনটি? এটা স্প্রেডশিটের ফর্মুলা, ইকুয়াল দিয়ে A1 - B1 লিখলে এটা ফর্মুলার কাজ করে স্যার, ঠিক আছে, ফর্মুলার কাজ করে। যেমন আমি একটু দেখাই স্যার, ফর্মুলাটা একটু দেখাই। ধরেন এখানে আছে হলো গিয়ে 5, এখানে আছে কি 4, তা আমি মনে করেন এখানে ইকুয়াল দিলাম, ঠিক আছে, ইকুয়াল দিছি, ইকুয়াল দিয়ে এটাকে সিলেক্ট করছি, মাইনাস এটাকে দিছি, ইকুয়াল দিছি, এন্টার দিছি, দেখছেন? এখন দেখেন আমি এখানে 6 দিলাম, এখানে 7 দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে টান দিয়ে এখানে নিচে নিয়ে আসলাম, এই যে দেখেন এখানে আমি এখন ইকুয়াল দিলাম, যোগ করতে চাচ্ছি, তো আমি এটাকে সিলেক্ট করছি, যোগ, এটা করছি, এন্টার, 7 6 13। আমি এভাবে করে ক্যালকুলেশনের কাজগুলো
ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলেই ওইটা কার কাজ করে স্যার? ফর্মুলার কাজ করে স্যার। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ওকে, ফর্মুলার কাজ করছে। এখানে আসলে A1 হবে, এটা আই হবে না স্যার। ফর্মুলা এক্সেল থেকে বের হতে গেলে কোনটি ক্লিক করতে হয়? এক্সিট। আমি যদি এক্সেল থেকে বের হতে যাই, এক্সিটে ক্লিক করলে এক্সেল থেকে বের হয়ে চলে যাব। ওকে, যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কোথায় থাকে? কুইক অ্যাক্সেস টুলবারে থাকে। ঠিক আছে, কুইক অ্যাক্সেস টুলবারে থাকে। যেমন আমি যদি একটু দেখাই স্যার, এই যে যেই বাটনগুলো আমরা ইউজ করতেছি এগুলো সব কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে থাকবে। ঠিক আছে, কুইক অ্যাক্সেস টুলবার, এখানে যা দেখতেছেন এই যে বাটনগুলো আমরা বেশি ইউজ করতেছি এগুলো সব হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আছে। আমি ডিরেক্ট ক্লিক করব, এটা সাথে সাথে কি করবে স্যার? কাজ করবে। অর্থাৎ হাতের নাগালের মধ্যে যে বাটন আছে যেমন ফর্মুলাস, বোল্ড, ইটালিক, পেস্ট, ঠিক আছে, এগুলো সব কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে থাকতেছে। ওকে, ক্লিয়ার স্যার? যেমন এগুলো হচ্ছে টুলবার, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে বিভিন্ন ধরনের টুলস দেওয়া আছে, সামেশন করা, ইনসার্ট করা, ডিলিট করা, এগুলো সব টুলের মধ্যে পড়ে স্যার। কোন বারের সাহায্যে বিভিন্ন পদ্ধতিতে স্ট্যাটাস বার, ঠিক আছে, স্ট্যাটাস বারের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে হচ্ছে আমাদের ওয়ার্কশিটটা দেখতে পাই। ওকে, এক্সেল কি? স্প্রেডশিট সফটওয়্যার, এটাও ইম্পর্টেন্ট একটা। আর এটা কিন্তু, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এক্সেল একটা ওয়ার্কবুকে যতগুলো ওয়ার্কশিট থাকে সেগুলো কিসে দেখানো যায়? ওই যে শীট ট্যাবে দেখছিলাম আমরা কিছুক্ষণ আগে। এক্সেল অফিস বাটনের পাশে কার অবস্থান? কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান। এই যে স্যার, এই যে অফিস বাটনের পাশেই, ঠিক আছে, হোম বাটন। এটা তো আপনাদের যেটা দেওয়া আছে এটা মাইক্রোসফট 2007, ঠিক আছে। এই যে এটা হচ্ছে যে আমাদের এক্সেলের যে লাইক হচ্ছে হোম বাটন, এই হোম বাটনের পাশে যা আছে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার আমাদের। ঠিক আছে, কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, কুইক অ্যাক্সেস টুলবার, অ্যাক্সেসিবিলিটি ইলাস্ট্রেশন। ওকে, আপনাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা, এক্সেল অফিস বাটনের পাশে কার অবস্থান? এটা তো বললাম। এক্সেলের কোন অপশন ব্যবহার করে ডায়াগ্রাম অঙ্কন করা যায়? ওই যে চার্ট অপশন দেখছি আমরা, এটা ইম্পর্টেন্ট, এটা দেখবেন। সেল অ্যাড্রেস কোনটি? এটা সেল অ্যাড্রেস। এক্সেল প্রোগ্রামে যোগ কয় পদ্ধতিতে করা যায়? 2 পদ্ধতিতে। আমি একটা যেটা দেখাইছি ওই পদ্ধতি, আর একটা পদ্ধতি আছে, দেখেন আর একটা পদ্ধতি আছে। আমি এই 3টাকে যোগ করছি, এই 3টাকে আমি যোগ করতেছি। ধরেন এখানে দিলাম আমি 5, এখানে দিলাম 6, এখানে দিলাম 7, এই তিনোটাকে যোগ করে আমি সাম ক্লিক করলে তিনোটা যোগ করছি। তার মানে আমি ফর্মুলা ইউজ করেও করতে পারি, আবার চাইলে আমি ফর্মুলা ইউজ করেও করতে পারি। ফর্মুলা ইউজ করেও করতে পারি। যেমন দেখেন স্যার, ইকুয়াল সিলেক্ট করলাম, তারপর দেখেন সামের ফর্মুলা ইউজ করেও আমি কি করতে পারি? বের করতে পারি। তো 2 ওয়েতে এগুলো করা যায়। এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, এগুলো বেসিক জিনিস, এগুলো এই বয়সে শেখা কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনাদের এই যে থাকতে আমি কিন্তু এগুলো পারতাম না স্যার। গুণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? তার চিহ্ন ব্যবহার করা হয় স্যার গুণ করার জন্য। আর যোগ করার টেকনিক দুইটা, গুণ করার জন্য স্টার ইউজ করা হয়। চলেন আমরা একটু দেখি, গুণ করে ট্রাই করি। তো ধরেন 5 আর 6 কে গুণ করব,
তো ইকুয়াল দিলাম, 5 নিলাম, দিলাম, দেখছেন বের হয়ে গেছে। আমি এভাবে করেও কিন্তু কি করতে পারি স্যার, গুণ করতে পারি। তারপর হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামে করা যায় যোগ বিয়োগ গুণ সব করা যায়। তারপর দেখেন স্যার, ওয়ার্কশিটে থাকে সারি, কলাম, সেল সবই থাকে, এগুলো সব থাকে। স্প্রেডশিট সব সফটওয়্যার ব্যবহার করে বিপুল পরিমাণে উপাত্ত নিয়ে কাজ করা যায়, হিসাব দ্রুত নির্ভুলভাবে করা যায়। তারপর ডাক যোগের ঠিকানা বা ইমেল এটা হয় না, এটা হয় না, এগুলো অ্যাকসেপ্টেড। অর্থাৎ 1 আর 2। বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগে গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি স্যার? তথ্য প্রক্রিয়া করা, তথ্যের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিতকরণ করা, তথ্যের বিশ্লেষণ, এগুলো সব করা যায় স্যার। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব হিসাব নিকাশ সহজ করে দিয়েছে, কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সংযোগ তৈরি করেছে। ঠিক আছে, হিসাব নিকাশ সহজ করে দিয়েছে, কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা তেমন একটা কাজ নাই। তারপর অনেক কাজ ঘরে বসে করা যায়, এটাও সম্ভব না স্যার। স্ট্যাটাস বারের বৈশিষ্ট্য হলো এটি ওয়ার্কশিটের নিচের দিকে থাকে। ঠিক আছে, এতে বিভিন্ন কাজের তাৎক্ষণিক অবস্থা দেখানো যায়। ওয়ার্কবুকের সব ওয়ার্কশিট এখানে দেখানো হয় না, এটা না। 1 আর 2। কুইক অ্যাক্সেস টুলবারের বৈশিষ্ট্য কি? এটি অফিস বাটনের পাশে অবস্থান করে, এটি এক্সেল ওয়ার্কবুক খুলতে ব্যবহার করে, এখানে বেশি ব্যবহৃত বাটনগুলো থাকে, সবগুলোই সত্য, সবগুলোই সত্য এখানে। আচ্ছা দাঁড়ান একটু, এখানে বেশি ব্যবহৃত বাটনগুলো থাকে, এটি এক্সেল ওয়ার্কবুক খুলতে সহায়তা করে না, এটা এক্সেল ওয়ার্কবুক খুলতে সহায়তা করে না। ঠিক আছে, 1 আর 3 হওয়ার কথা এটা। ঠিক আছে, 1 আর 3, এই যে দেখছেন, এটা ওয়ার্কবুক খুলতে তো এটা ইউজ করা হয় না। নতুন ওয়ার্কশিট বা খোলার পদ্ধতি কি? এখানে হচ্ছে অফিস বাটন থেকে নিউতে যাওয়া আর হচ্ছে কন্ট্রোল এন, এটা দিয়ে ওপেন করা যায়। এবার প্যাসেজটা আমরা একটু যদি দেখি, জাভেদ আলীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়, লেনদেনগুলো তিনি হাতে কলমে সংরক্ষণ করেন। এই কারণে বছরের শেষে লাভ ক্ষতি নিরূপণ করতে তাকে বেশি সময় ও শ্রম ব্যয় করতে হয়। কোন প্রোগ্রামটি ব্যবহার করে করতে পারেন? মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে। মানে তিনি হাতে কলমে করেন, তাই তো টাইম তো বেশি লাগবেই। উক্ত প্রোগ্রাম ব্যবহার করলে জাভেদ আলীর জন্য কাজগুলো করা সহজ হবে। সেটা হচ্ছে বছর শেষে লাভ ক্ষতি শতকরা হার নির্ণয়, বিভিন্ন বছরের তুলনামূলক আর্থিক চিত্র প্রকাশ, এটা এক্সেলের মাধ্যমে ইজি ওয়েতে করা যায়। তারপরে হচ্ছে আরেকটা প্যাসেজ, এই প্যাসেজটা দেখবেন, এগুলো কাজে লাগবে, এখান থেকে আসবে। প্রচুর বই ছাপানো বিক্রি করে, বিপুল পরিমাণ লেনদেনের হিসাব রাখতে তিনি একটি বিশেষ কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেন, স্প্রেডশিট প্রোগ্রাম। এটা আসবেই পরীক্ষায়, এই ধরনের এমসিকিউ আসেই। প্রক্রিয়াকরণ রহমান সাহেবের ব্যবহৃত সফটওয়্যার যেভাবে ব্যবহৃত, মানে প্রক্রিয়াকরণের রহমান সাহেবের ব্যবহৃত সফটওয়্যারটি যেভাবে সাহায্য করে, টাইপিং স্পিড তো বাড়ায় দেয় না, সময় কম লাগে, হিসাব স্বয়ংক্রিয়ভাবে করে। ঠিক আছে, এটা অবশ্যই দেখবেন। স্প্রেডশিট এবং মাইক্রোসফট ওয়ার্ড, স্প্রেডশিট হিসাব নিকাশের কাজ করে আর মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে স্যার। এটি ব্যবহার করে বড় বড় গাণিতিক হিসাব নিকাশ করা হয়, আর এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট মুদ্রণ, প্রিন্টিং এর কাজ করা হয়। তারপর স্প্রেডশিট যে অংশে কাজ করে তাকে ওয়ার্কশিট বলে, আর ওয়ার্ডকে ডকুমেন্ট বলা হয় স্যার। আর এটা অসংখ্য সেল আর কলামে ডিফারেন্সিয়েট করা, এটাতে কিন্তু কোনো কলাম আর সারি থাকে না ওয়ার্কশিটে, মাইক্রোসফট ওয়ার্ডে। স্প্রেডশিটের সূত্র প্রয়োগ করে ফর্মুলা ইউজ করতে পারবেন, বাট এখানে কোনো সূত্র প্রয়োগ করে কাজ করা যায় না।
স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য এটা, আই গেস আপনারা পারবেন, এটা বলার কিছু নাই। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দিলে পোলাপেন কিন্তু অনেকে ধরা খাবে। ফর্মুলা এবং ফাংশনের মধ্যে ডিফারেন্স কি স্যার? ফর্মুলা আর ফাংশন কি? ফর্মুলা হচ্ছে স্যার কোনো একটা ম্যাথমেটিক্যাল ইলাস্ট্রেশন, ঠিক আছে, কোনো একটা ফলাফল পাওয়ার কি টেকনিক, আর সেই টেকনিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। সেই টেকনিকের সম্পৃক্ত মানে সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফাংশন। যেমন ওয়ার্কশিটে বিভিন্ন সেলের অ্যাড্রেস ব্যবহার করে গাণিতিক যুক্তি মূলক যে সমস্ত সূত্র ব্যবহৃত হয় তাকে ফর্মুলা বলে, আর ফর্মুলার সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফাংশন বলে। যেমন সাম একটা ফাংশন, ঠিক আছে, তারপরে হচ্ছে সাবট্রাকশন একটা ফাংশন, ডিভিশন একটা ফাংশন, মাল্টিপ্লিকেশন কি একটা ফাংশন। কিন্তু সেটা কিভাবে হবে সেটা মূলত আপনি দেখানো যে এম স্টার মানে সরি এ 5 স্টার 6 এই যে দেখাই দিতেছিলাম আমরা, ওইটা হচ্ছে ফর্মুলা স্যার। ফর্মুলা সংক্ষিপ্ত আকারে লেখা যায় না, বাট ফাংশন সংক্ষিপ্ত আকারে লেখা যায়, ঠিক আছে। ফর্মুলা সংক্ষিপ্ত আকারে লেখা যায় না, আপনাকে সবকিছু ডিটেলসে দেখাইতে হবে। ফাংশন কি আপনি সংক্ষিপ্ত আকারে লিখতে পারবেন। যেমন একটা এক্সাম্পলই দেখাই দিই, এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিই স্যার। যেমন আমি এখানে 5 নিলাম, এখানে 6 নিলাম, এখানে 8 নিলাম। তো আমি এখানে ফর্মুলা যদি ইউজ করি, এটা প্লাস এটা প্লাস এটা, এটা ফর্মুলা। আর ফাংশনটা কি হবে? ফাংশন আমি সংক্ষিপ্ত রূপে লিখতে পারি। ধরেন আমি এখানে কি লিখবো স্যার? আমি এখানে দেখেন লিখতেছি সাম, এই যে দেখেন সাম চলে আসবে, সাম চলে আসছে, এই ফাংশন ক্রিয়েট করা আছে। এখানে কিন্তু কোনো ফর্মুলা আমি ইউজ করতেছি না, সংক্ষিপ্ত রূপ। এটাকে সিলেক্ট করছি স্টার, এটাকে দিছি, ক্লোজ করছি, এন্টার দিছি, অটোমেটিক্যালি স্যার চলে আসছে। ফাংশন ফর্মুলাতে ডিটেলসে লিখতে হয়, বাট ফাংশনে কিন্তু ডিটেলসে লিখতে হয় না স্যার। আই হোপ আপনারা বুঝতেছেন স্যার। ওকে, এই পার্থক্যগুলো দেখবেন, মোটামুটি আমি বুঝাই দিছি। ফর্মুলা লিখতে ফর্মুলা আপনার নিজে করতে হয়, বাট ফাংশন আগের থেকেই সিস্টেমের মধ্যে দেওয়া থাকে। ফর্মুলার সাহায্যে, অর্থাৎ ফাংশন যেমন সাম ফাংশন, সাবট্রাকশন ফাংশন, এগুলো আগে থেকেই দেওয়া আছে। বাট আপনি যদি নিজে লিখতে যান তাহলে কি লাগবে? টাইম বেশি লাগবে। আর ফাংশনের সাহায্যে ম্যাসিভ কাজগুলো করা হয়, লাইক ডাটা অ্যানালাইসিস করা, তারপরে হচ্ছে লার্জ স্কেলের ডাটা ক্যালকুলেশন করা। ফর্মুলার সাহায্যে বাজারের প্রবণতা বিশ্লেষণ এগুলো করা সম্ভব না। ফর্মুলা ছোটখাটো ক্ষেত্রে ইউজ করা যায়, বাট ফাংশনের মাধ্যমে আপনি লার্জ স্কেলের কাজ করতে পারবেন, যেটার জন্য আসলে এক্সেল ডেভেলপ করা হয়েছে। লাস্ট চ্যাপ্টার আমাদের, সেটা হচ্ছে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। কোনটির মাধ্যমে পথের অবস্থান জানা যায়? এটা দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। জিপিএস, জিপিএস নিখুঁতভাবে কি বলে দেয়? পথ ঘাটের অবস্থান। এই যে গুগল ম্যাপ ট্যাপ ইউজ করে, এগুলো সব জিপিএস ইউজ করে। পথ দেখানোর জন্য আমরা জিপিএস ইউজ করি, ঠিক আছে। গাড়িতে এখন জিপিএস ইউজ করা হয়। অদূর ভবিষ্যতে আপনাদেরকে ট্রেস অ্যান্ড ট্র্যাক করার জন্য গাড়ি অ্যান্ড ব্যাগে, আপনাদের হচ্ছে লাইক আপনাদের জুতাতে, তারপর ব্যাগের মধ্যে, তারপর আপনার টি শার্টের কলারের মধ্যে জিপিএস দিয়ে দিবে। আপনি বলবেন আম্মু আমি তো কোচিংয়ে অস্থির ক্লাস করতেছি, তখন আপনার আম্মু বলবে কি, বাবা তোমাকে কেন হচ্ছে কি বলে যে ওয়ান্ডারল্যান্ড বা গুলশান বা বনানীতে দেখা যাইতেছে, তোমাকে কেন হচ্ছে ফিল্ডের মধ্যে দেখা যাইতেছে। তুমি যদি কোচিং সেন্টারে থাকো বা স্যারের কাছে পড়ো, তাহলে তো স্যারের বাসায় লোকেশন দেখানো দরকার। কারণ আপনি বলবেন এটা বললো কেমনে? আচ্ছা, জিপিএস কে কোনটি সংকেত পাঠায়? কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। পৃথিবীর চারপাশে অনেকগুলো স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইট গুলো আসলে ট্রেস অ্যান্ড ট্র্যাক করে যে আপনি কোথায় আছেন। এগুলো মূলত জিপিএস কে সিগন্যাল পাঠায়। আচ্ছা, জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটা প্রায় সময় এই ফুল ফর্ম আসে, হোয়াট ইজ জিপিএস।
অ্যান্সার দিবেন গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপরে হচ্ছে সবচেয়ে ছোট কোন যন্ত্রটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়? স্মার্টফোন। তথ্য প্রযুক্তির উন্নতির ফলে নিচের কোন প্রশ্নটি আজ অবান্তর? কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করা যায়? ইন্টারনেট এখন সব কাজেই ব্যবহার করা যায়, ঠিক আছে? ইন্টারনেট সব মানে অবান্তর, কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করা যায় না, ঠিক আছে? তো কোন কোন দেশের মানুষ ইন্টারনেট ব্যবহার করে না, ইন্টারনেট ব্যবহার করতে কি কি প্রয়োজন হয়? কোন প্রশ্নটি আজ অবান্তর, কোন কোন কাজে ইন্টারনেট ব্যবহার করা যায়? এখন অলমোস্ট সব কাজে ইন্টারনেট ইউজ করা হয়। যে সমস্ত দেশ প্রযুক্তিতে এগিয়ে তারা কোনটি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না? ইন্টারনেট। ইন্টারনেট খবরের কাগজকে কি বলা হয়? অনলাইন পত্রিকা। স্যার এখানে ওই জিপিএসটা, এটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, পথ দেখানোর জন্য এগুলো ইম্পর্টেন্ট। যে কোনো প্রতিষ্ঠানে অবস্থান জানা যায় কার মাধ্যমে? স্মার্টফোনের মাধ্যমে। তারপরে হচ্ছে রুদ্র কুষ্টিয়া চেনে না, কিন্তু সে নিজে ড্রাইভিং করে কুষ্টিয়ায় আসতে চায়, নিচের কোনটি রুদ্রকে সহায়তা করতে পারে? জিপিএস। এই যে স্যার জিপিএস থেকে প্রচুর কোশ্চেন পাবেন আপনি। এখন সামনাসামনি দেখে কথা বলা যায় কোনটির মাধ্যমে? ইন্টারনেট মাধ্যমে, অর্থাৎ আমরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি কথা বলতে পারি। তারপরে স্যার স্মার্টফোনের কারণে আমরা অপরের ছবি দেখতে পারি কোনটির কারণে? ঠিক আছে, বেশি ব্যান্ডউইথের কারণে। অর্থাৎ আমরা এখন যে যুগে বাস করতেছি সেটা হচ্ছে 4G তে বাস করতেছি। তো এটার মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতে পারি? ভিডিও কল করতে পারি। এই জিনিসটা স্যার 2G তে ছিল না। 2G আমি যখন ইউজ করি তখন SMS, ফোন কল, MMS, মাল্টিমিডিয়া মেসেজ সিস্টেম ব্যবহার করা হইতো। 3G আসার পর একটু উন্নতি হইলো, আমরা ডাটা ডাউনলোড করতে পারি, বাট লার্জ স্কেলের ফাইল বা ভিডিও কনফারেন্সিং করতে তখনই স্টিল সমস্যা হইতো মোবাইল নেটওয়ার্ক দিয়ে। তারপরে আসলো 4G আসার কারণে স্মার্টফোনে ডাটার যে ভলিউম বেড়ে গেল, আমরা লার্জ স্কেলের ফাইল ডিরেক্ট হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ইউজ করে ডাউনলোড করতে পারি, ঠিক আছে? LTE ইউজ করা হয় 4G তে, লং টার্ম ইভ্যালুয়েশন, LTE। এটা কিন্তু 4Gর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? বেশি ব্যান্ডউইথের কারণে স্মার্টফোনে আমরা একে অপরের ছবি দেখতে পারি কোনটার কারণে? বেশি ব্যান্ডউইথের কারণে। সামাজিক নেটওয়ার্ক কোনটি? ফেসবুক। এটা পোলাপাইন এমনিও জানে, এটা পোলাপাইন এমনিও জানে, ঠিক আছে? ইন্টারনেট থেকে কোনো মুভি ডাউনলোড করা যায় না, কিসের জন্য? সরি, ইন্টারনেট থেকে কোনো গান বা মুভি ডাউনলোড না করে এখনকার দিনে আমরা কিন্তু কোনো মুভি ডাউনলোড করি না, আমরা সরাসরি ইন্টারনেট থেকে উপভোগ করি। এটা একমাত্র হচ্ছে আমরা এখন যেই নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে থাকতেছি সেখানে ব্যান্ডউইথ ম্যাক্সিমাম থাকে, তো আমাদেরকে কোনো কিছু স্যার ডাউনলোড করতে হয় না, আমরা ডিরেক্ট স্ট্রিম করতে পারি। বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান পাওয়া যায় নিচের কোন ওয়েবসাইটে? ঠিক আছে, এটা বিভিন্ন ওয়েবসাইট আছে, এখানে জাস্ট বলছে অল ফ্রম আলফা, ঠিক আছে? অল ফ্রম আলফা, এটা আপনাদের বইতে দিছে, বাট আপনি গুগলে সার্চ করেন, গুগল নিজেই বিভিন্ন হাজার ওয়েবসাইট নিয়ে আসবে যেটাতে আপনি সব ধরনের সমস্যার সমাধান পাবেন। ইমেলে নিরাপত্তা রক্ষা করা যায়, প্রদান করা হয় কার মাধ্যমে? পাসওয়ার্ডের মাধ্যমে। স্যার এগুলো তেমন একটা আসে না। ইমেল আইডি দৈর্ঘ্য কত বর্ণের? এটা আসতে পারে 4 থেকে 32। ইমেলে পাসওয়ার্ডের দৈর্ঘ্য, এটা হচ্ছে ফালতু একটা এমসিকিউ, এটা কিসের জন্য দেয় আমি জানি না, ঠিক আছে? যে ইমেল পাসওয়ার্ডের দৈর্ঘ্য কত বর্ণের হতে পারে, যেহেতু বইতে আছে তাও লিখবেন 6 থেকে 32। এটা yahoo.com, এই ইমেল অ্যাড্রেস কয়টি অংশে বিভক্ত? এটি 2টি অংশে বিভক্ত। একটা হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে ডোমেইন নেম, এটা হচ্ছে ইউজার আইডি, আর এটা হচ্ছে ডোমেইন নেম, দুইটা অংশ, ঠিক আছে? ইমেল অ্যাড্রেসের দুইটা অংশ, একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে ডোমেইন আইডি। তো ডোমেইন হচ্ছে কি yahoo.com, আমরা gmail.com বললে ওইটাও হচ্ছে ডোমেইন।
তো দুইটি অংশ থাকে। তথ্য প্রকাশে সহায়তা করে কোন মাধ্যমটি? ইন্টারনেট। ইমেলের সাথে কোনো ফাইল সংযুক্ত করতে চাইলে কোনটির উপর ক্লিক করতে হয়? অ্যাটাচমেন্ট। এটা দেখতে পারেন, এটা আসে পরীক্ষায়। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানোকে কি বলে? ইমেল বলে। ইমেলের মাধ্যমে পাঠানো হয়। মেইল বক্স কোনটি? এটা ইম্পর্টেন্ট। ইনবক্স। ইমেল সেবা দানকারী সাইটের পর ইমেল খুলতে কোন অপশনটি ক্লিক করতে হয়? সাইন আপ। অর্থাৎ আপনার ইমেল অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ ইউজ করতে হয়। ইমেল পাঠাতে হলে কয়টি ধাপ অতিক্রম করতে হয়? 6টি। ঠিক আছে, আপনার ইমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, তারপরে হচ্ছে কম্পোজ বাটনে ক্লিক করতে হবে। কম্পোজ বাটনে ক্লিক করার পর আপনার হচ্ছে ফর্মে লিখতে হবে, টুতে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনি যদি ফর্ম দিতে চান, ওইটা তো অলরেডি বাই ডিফল্ট চলে আসে। তারপর আপনার সাবজেক্ট দিতে হবে, আপনার সিসি ইউজ করতে হবে, বিসিসি ইউজ করতে হবে। এরকম টোটাল 6টা স্টেপ আপনাকে ফলো করতে হবে স্যার। তারপর আপনার হেডারে হচ্ছে ইমেলে কি থাকতে হবে? নাম থাকতে হবে, ডেজিগনেশন থাকতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটের কথা বলছে। সামাজিক নেটওয়ার্কে একে অন্যের সাথে ভাব বিনিময় করা যায়, চাকরি খোঁজা যায়, তারপরে হচ্ছে ছবি ভিডিও বিনিময় করা যায়। সামাজিক যোগাযোগে অনেকে এখন চাকরিও খুঁজে। যেমন আপনি ফেসবুকে দেখবেন অনেকে বলবে উই আর হায়ারিং, তার মানে চাকরি প্রদানও করে, চাকরিও খুঁজে। যেমন নক করে মেসেঞ্জারে যে ভাই আপনার কি গ্রাফিক্স ডিজাইনার লাগবে, এগুলো এখন সামাজিক মাধ্যমে হয়। তো যাই হোক, আপনাদের বইতে দিছে 1 আর 3। জিপিএস বলে দিতে পারে কোন প্রতিষ্ঠান কোথায়, কখন, কোন পথ দিয়ে যেতে হবে, এই দুইটা বলে দেয়। ইন্টারনেটে ব্যান্ডউইথ বেশি হলে সরাসরি গান শোনা যায় স্পটিফাই, সরাসরি চলচ্চিত্র দেখা যায় নেটফ্লিক্স, যার সাথে কথা বলছি তাকে দেখা যায় ভিডিও কনফারেন্সিং, হোয়াটসঅ্যাপ এক্সেট্রা। ওকে, সবগুলো করা যায়। সামাজিক নেটওয়ার্ক হলো ফেসবুক আর টুইটার 1 আর 2। তারপর ইন্টারনেট থেকে তথ্য খোঁজার সাইট কি? গুগল, পিপিলিকা, বিডি জবস, আমার চাকরি লাগবে, এগুলা। সাইমন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রথমবার ঢাকায় এসেছে, তাই সে তার স্মার্টফোনের একটি বিশেষ টেকনোলজি ব্যবহার করেছে, সেটা হচ্ছে জিপিএস, রাস্তাঘাট খোঁজার জন্য। আমি বললাম না, এখান থেকে আসবে জিপিএস দিয়ে কোশ্চেন আসবে। সাইমনের ব্যবহৃত প্রযুক্তিটি যে কাজে ব্যবহার করা হয়? পথের নির্দেশনা, কোনো কিছুর অবস্থা নির্ণয়, কথা বলতে পারা, এটা তো আসে না। তারপর আরেকটা প্যাসেজ, শেখ মোহাম্মদ রাইয়ান জামান ঠিক করেছে এই বছর গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এই জন্য প্রস্তুতি সে খুব ভালোভাবে নিচ্ছে। নতুন গাণিতিক সমস্যার সমাধান করেছে, নিজেকে যোগ্য করে তুলতে একটি বিশেষ ওয়েবসাইটের সাহায্য নিচ্ছে। তারপরে হচ্ছে উলফ্রাম আলফা, ঠিক আছে, এটা গাণিতিক যত ধরনের মনে করেন সলভ আছে ওইটার জন্য ইউজ করা হয়, বাট আপনি গুগলে চ্যাট জিপিটিতে আরো বড় বড় জিনিস পাবেন। আচ্ছা যাই হোক, এটা যেহেতু বইতে দিছে। রায়ানের প্রস্তুতি কার্যে ওয়েবসাইটটি সাহায্য করছে গণনার কাজে। তারপরে হচ্ছে জব খুঁজতে, না জব তো সে খুঁজতেছে না, সমস্যা সমাধানের জন্য। ইমেলের জনক কে, কেউ বলতে পারবেন? রে টমলিসন। ইমেলের জনক হচ্ছে রে টমলিসন। তিনি অরপানেটে সর্বপ্রথম সাকসেসফুলি, অর্থাৎ যখন ইন্টারনেট বের হয়েছে তখন সাকসেসফুলি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ইমেল করছিলেন, ইলেকট্রনিক মেইল পাঠাইছিলেন। তো ইমেল কি? ইলেকট্রনিক মেইল বর্তমানে যোগাযোগ ক্ষেত্রে ইমেল পড়া, পাঠানোর কাজটি প্রায় বিনা পয়সায় করা যায়। ওই যে বন্ধুর কাছে টাকা চাইয়া পত্র লেখো, এখন মানুষ ইমেল করে। এখন হোয়াটসঅ্যাপ আসার কারণে মানুষ ইমেলও কমায় দিছে, ডিরেক্ট ভয়েস মেসেজ পাঠায়, বেটা টাকা দে, টাকা নাই। ঠিক আছে, তো এটা যেহেতু বইতে বলছে যে ইমেল আসলে কনফিডেন্সিয়াল কাজের জন্য ইউজ করা হয়, লাইক হচ্ছে কোনো অর্গানাইজেশন কমিউনিকেশন করার ক্ষেত্রে, বা কোনো আপনার ইউনিভার্সিটির আপনি ডকুমেন্ট পাঠাবেন, এটা তো আর হোয়াটসঅ্যাপে পাঠাবেন না, ডেফিনেটলি ইমেল করে পাঠাবেন। অর্থাৎ ডকুমেন্ট পাঠানোর জন্য ইমেল খুব ভালো একটা রিসোর্স। আপনি বাংলাদেশ থেকে বসে হার্ভার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন থ্রু কার মাধ্যমে? ইমেলের মাধ্যমে। তো এখানে এই বিষয়গুলো দেওয়া আছে, এগুলো একটু দেখবেন।
তারপর পাসওয়ার্ড সুরক্ষিত এই জিনিসটা আসতে পারে স্যার। ওকে, পাসওয়ার্ড কিভাবে সুরক্ষিত রাখতে পারবেন এটা অলরেডি বলা হয়েছে। এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন। সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনি খুব সহজেই ওয়েবসাইটের ইনফরমেশন কি করতে পারবেন, গ্যাদার করতে পারবেন। অর্থাৎ সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন হচ্ছে কিওয়ার্ড নিয়ে কাজ করে। লাইক আপনি বলতেছেন যে কেক বা পুডিং লেখা সার্চ দিছেন, তো সার্চ ইঞ্জিন কেক বা পুডিং পৃথিবীর যত ওয়েবসাইটে পাবে খুঁজা এই শব্দগুলো, সেই শব্দগুলোর উপর বেস করে সেই শব্দগুলো যে যে সাইডে পাইছে সেগুলোর লিস্ট আপনার জন্য নিয়ে আসবে। ঠিক আছে, অর্থাৎ এই যে সার্চ ইঞ্জিনের কথা বলছি, সার্চ ইঞ্জিন মূলত হচ্ছে কিওয়ার্ড নিয়ে কাজ করে এবং কিওয়ার্ড গুলো ওয়েবসাইটের এসইও করা হয়। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটার মাধ্যমে সার্চ ইঞ্জিন পৃথিবীব্যাপী যে যে ওয়েবসাইটের মধ্যে আপনার শব্দগুলোকে খুঁজে পায় সেটাকে ওই শব্দের উপর বেস করে কি করে নিয়ে আসে। তো আমি আপনাদেরকে একটা ফাইনাল ডেমনস্ট্রেশন দেখাই, তাহলে আপনাদের কাছে জিনিসটা খুবই ইজি মনে হবে। ধরেন আমি লিখলাম w3schools.com, এখন আমি কন্ট্রোল ইউ দিলাম। এখানে আপনি যা দেখতে পাইতেছেন এটা হচ্ছে সোর্স কোড। আমি সাইটটাতে যাই, আমি এটার কন্ট্রোল আর ইউ প্রেস করছি, এটা সোর্স কোড। দেখেন এটা কিন্তু সোর্স কোড। এখানে দেখেন এই যে কিওয়ার্ড দেখতেছেন না, এই কিওয়ার্ডটাই মূলত হচ্ছে ওয়েবসাইটের মধ্যে রাখছে, আর এই কিওয়ার্ডের উপর বেস করে গুগল আপনার সাইটটাকে সার্চ করে। যেমন দেখেন এখানে কিওয়ার্ডের মধ্যে কি বলা আছে, HTML বলা আছে। আমি যদি এখানে HTML লিখে সার্চ দিই, ফার্স্টে কি আসছে, w3schools আসছে। অর্থাৎ HTML-টা যেই যে ওয়েবসাইটের মধ্যে পাইছে সেই ওয়েবসাইটগুলোকে কিন্তু নিয়ে আসছে। এবং গুগল এটা প্রতিনিয়ত কি করে দেখে যে কোন সাইটটা আসতেছে এবং পাবলিক কোন সাইটটাতে সবচেয়ে বেশি ভিউ করতেছে। যেটা সবচেয়ে বেশি ভিউ হয়, যেমন w3schools সবচেয়ে বেশি ভিউ হয়, সেটাকে কোথায় রাখছে, একদম টপে রাখছে। আবার দেখেন এখানে কি কি শব্দ আছে, পাইথন, SQL, জাভাস্ক্রিপ্ট, হাউ টু, PHP। ধরেন PHP লেখা আছে, আমি এখন গুগলের সার্চের মধ্যে PHP লিখবো। PHP লিখলে দেখেন ফার্স্টে PHP এটা আসছে, w3schools আসছে। তো এইভাবে করে গুগল মূলত হচ্ছে কিওয়ার্ডের উপর বেস করে সার্চ করে। অর্থাৎ সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন। সার্চ ইঞ্জিন ইউজারের দেওয়া কিওয়ার্ডের উপর বেস করে সেই কিওয়ার্ডটা কোন কোন সাইটে খুঁজে পাওয়া গেছে সেই সাইটগুলো আপনার লিস্টে নিয়ে আসে এবং সেই সাইটগুলোর মধ্যে যেটা টপে আছে সেটাকে শুরুতে দেখায় এবং তারপরেরটা দেখায়। অর্থাৎ এসইওর মাধ্যমে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটটাকে কি করতে পারবে, খুঁজে পাবে। তো এই বিষয় এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে পিপিলিকা সম্পর্কে যা জানো লিখো। তো আপনাদের এটাই আসবে, সার্চ ইঞ্জিন ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য খোঁজা। কারণ এত বড় ইন্টারনেটের মধ্যে আপনি তথ্য কিন্তু সহজে খুঁজে পাবেন না, বের করা খুবই কঠিন ব্যাপার। সার্চ ইঞ্জিন এটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে। তো আই হোপ আপনাদের এটার মধ্য দিয়ে ক্লাস 8-এর আজকে সাজেশনের ক্লাসটা শেষ হয়ে গেছে। তো আই হোপ আপনাদের পরীক্ষা খুব ভালো হবে, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আবার আপনাদের সাথে ইনশাল্লাহ ক্লাস 9-এ দেখা হবে। 9-এ আপনাদের পাইথন প্রোগ্রামিং আছে, আই হোপ সেই জার্নিটাও খুবই স্মুথ হবে। আস্তে আস্তে করে ইন্টারমিডিয়েটও আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি মোহাম্মদ ইয়াসিন তানভীর আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।